দেখো, পারমুটেশন কম্বিনেশন, যাকে বাংলায় বলছি আমরা বিন্যাস সমবায়, যাকে আমরা বলছি বিন্যাস সমবায়। এটা হলো পারমুটেশন কম্বিনেশনের কিছু না শুধু বাংলা টার্ম, যেটা হলো বিন্যাস সমবায়। এবার কোশ্চেন হলো, এই বিন্যাস সমবায় জিনিসটা কি? আমি একদম একদম লাইভ এক্সাম্পল দিচ্ছি, যেটা একদম ছোট থেকে আমরা করে আসছি, একদম ছোট থেকে আমরা দেখে আসছি, একদম প্রপার একদম রিয়েল লাইফ এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, যে কারণে আগে পারমুটেশন কম্বিনেশন পরে আসছে, আগে বেসিক জিনিসটা বোঝো, বেসিক টার্মগুলো বোঝো। কতগুলো জিনিস বলছি, ধরো আমি তোমাকে বললাম যে, ধরো এখানে সুন্দরবন, জানি না স্পেলিং ঠিকঠাক আছে কিনা, কিন্তু এটা একটা বললাম, এই একটা জায়গা, এটা সুন্দরবন, ঠিক আছে? এটা একটা ধরো কলকাতা, এইভাবে শর্ট ফর্মে বলছি। আর একটা আমি বললাম যে এটা হচ্ছে ধরো দার্জিলিং, দার্জিলিং, ঠিক আছে? এই তিনটে জায়গা আমি এই সুন্দরবন থেকে চাইছি যে এই সুন্দরবন থেকে আমি এই দার্জিলিংয়ে যাব, ঠিক আছে? তো সুন্দরবন থেকে দার্জিলিং যেতে হলে তোমাকে অবভিয়াসলি কলকাতার উপর দিয়ে যেতে হবে, বা তুমি এখানে বলতে পারো শিয়ালদা, শিয়ালদা একটা স্টেশন, একটা জংশন, এর উপর দিয়ে যেতে হবে। এবার এই সুন্দরবন থেকে কলকাতায় আসতে গেলে কি কি উপায় আছে? তো দেখো, এর এখান থেকে একটা উপায় হলো যে আমি বাসে যাব, ধরো সাপোজ। আর একটা উপায় আমি বললাম, ধরো এটা ট্রেনে যাব, ঠিক আছে? তার মানে আমি সুন্দরবন থেকে কলকাতায় যাব বাসে আর ট্রেনে, ক্লিয়ার? এবার এই কলকাতা থেকে আমি দার্জিলিংয়ে যাব, এখানেও আমি কিসে যেতে পারি? বাসে যেতে পারি। এখান থেকে এখানে কিসে যেতে পারি? ট্রেনে যেতে পারি। আর কি যেতে পারি? আমার মনে হয়েছে যে আমি রাইড করতে ভালোবাসি, আমি বাইকে যাব। তাহলে এইগুলো, এই উপায়ে যেতে চাইছি। আমার মূল উদ্দেশ্য, আমি সুন্দরবন থেকে কোথায় যাব? দার্জিলিংয়ে যাব। এইটা হচ্ছে আমার মেন মোটিভ। তো সুন্দরবন থেকে দার্জিলিংয়ে যেতে গেলে প্রথমত তোমাকে কলকাতায় পৌঁছতে হবে, তারপরে কলকাতা থেকে দেন দার্জিলিং যেতে হবে। তাহলে এই তো আমার মূল মোটিভ। এবার দেখো, আমি কতগুলো কম্বিনেশনে যেতে পারি এর মধ্যে থেকে। আমি বলছি, প্রথমে এই সুন্দরবন থেকে কলকাতায় ধরো আমি বাসে বা বি লিখছি, তাহলে বাসে গেলাম। এবার তারপরে কলকাতা থেকে দার্জিলিংয়ে পৌঁছানোর জন্য আমি বাসে যেতে পারি, তাহলে এটা একটা উপায়ে আমি এখান থেকে এই অবধি যেতে পারলাম। সেকেন্ড বার আমি বলছি না, বাসে সুন্দরবন থেকে কলকাতায় গেলাম, তারপর এখান থেকে আমি বাইকে গেলাম, বাইকে গেলাম, তাহলে এখান থেকে আমি যেতে পারি বাইক রাইড করে। আবার সেম ভাবে আমি সুন্দরবন থেকে কলকাতায় ট্রেনে গেলাম, টি দিয়ে ডিনোট করছি। এবার ট্রেন থেকে কলকাতা থেকে আমি দার্জিলিংয়ে যাব, আবারও সাপোজ আমি টি দিয়ে ট্রেনে গেলাম, তাহলে এই একটা উপায় হতে পারে। সেম ভাবে আমি যদি সুন্দরবন থেকে কলকাতায় যাই, তাহলে ধরো আমি ট্রেনে গেলাম, আর এই কলকাতা থেকে দার্জিলিংয়ে আমি বাসে যাচ্ছি, যেতে পারি। আবার এখান থেকে এই পর্যন্ত ট্রেনে গেলাম, আবার আমি এই কলকাতা থেকে দার্জিলিংয়ে বাইকে গেলাম, তাহলে এটা একটা উপায় হতে পারে। আবার এই সুন্দরবন থেকে কলকাতায় আমি ট্রেনে গেলাম, আবার কলকাতা থেকে দার্জিলিং আবারও আমি ট্রেনে গেলাম, তাহলে এই একটা উপায় হতে পারে। এবার তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এই তাহলে কটা উপায় হলো? এটা নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, এটা নাম্বার ফোর, নাম্বার ফাইভ, নাম্বার সিক্স, এতগুলো উপায় হতে পারে। এর বাইরে আর কোনো রকম ভাবে যাওয়া পসিবল নয়। তাহলে এর এই এতগুলো উপায় ছাড়া এর বাইরে আর কোনো রকম ভাবে আমি যেতে পারবো না। তাহলে এই টোটাল ছটা উপায় আছে, ছটা প্রসেস আছে। এই ছটার বাইরে তুমি যদি ভেবে দেখো, আর কোনো রকম ভাবে তুমি যেতে পারবে না। এই ছটার উপায়েই তুমি যেতে পারবে, তাই না? তাহলে এই ছটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে পারবো। এবার ঘটনা হলো, তাহলে এই ছটা
এই যে 6টা প্রসেস বললাম, এই 6 কিভাবে এসছে দেখো তো বাবা। আমি বলবো এই 6টা 2 × 3 করে এসছে। কেন? কারণ এইখানে দুটো উপায় তুমি পেয়েছো, আর এইখানে দেখো 3টে উপায় পেয়েছো, যার ফলে তুমি বলতে পারবে 2 × 3 দ্যাট ইজ 6। ঠিক আছে? তো এই এর মধ্যেই আমাদের বিন্যাস সমবায়টা পুরোটাই লুকিয়ে আছে। তাহলে আমি 3টে জায়গা বা 3টে আমি মেন মেন কেন্দ্র আমি স্থান করলাম। এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল সুন্দরবনটা আমার স্টার্টিং পয়েন্ট। আমার মেন হচ্ছে মোটিভ বা মেন এন্ড পয়েন্ট হচ্ছে আমি দার্জিলিংয়ে যাব। এবার ওখানে গিয়ে তুমি অনেক জায়গায় যেতে পারো, হোয়াট এভার, বাট আমি দার্জিলিংয়ে যাব, এটা মূল মোটিভ। মাঝখানে কলকাতার উপর দিয়ে যেতে হচ্ছে, এবং যার প্রসেসগুলো এইভাবে, এবং যে প্রসেসটা আমি এইভাবে কনসিডার করছি যে 2 × 3 করে আমাদের যাচ্ছে, বা 2 × 3 করে দ্যাট ইজ 6 করে আমাদের যাবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত বা এইভাবে আমরা যাচ্ছি, বা এই পর্যন্ত আমরা যেতে পারছি, বা এই পর্যন্ত আমরা যাব। তাহলে এই হলো আমাদের মেন বক্তব্য। তাহলে এর মধ্যে বিন্যাস বা সমবায়টা কি সেটা আমি আসবো, ধীরে ধীরে সবকটায় আসবো। তাহলে আই থিঙ্ক তুমি এটা বুঝতে পেরেছো, এবং তুমি কোনো রকম ভাবে ট্রাই করে দেখতে পারো যে এই কয়েকটা প্রসেস ছাড়া, এই 6টা প্রসেস ছাড়া তুমি কোনো রকম ভাবে এর বাইরে অন্য কোনো রকম মেথডে তুমি যেতে পারবে না। তুমি ভালো করে খেয়াল করে দেখবে, তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে, তুমি অন্য প্রসেস দিয়ে দেখবে, তুমি দার্জিলিং থেকে সুন্দরবনেও যাও, ঠিক এই পথে ব্যাকে ফিরে আসো, তাও তুমি এই 6টা প্রসেসই পাবে। তুমি এই 6টার বাইরে আর কোনো প্রসেস পেতে পারো না। হ্যাঁ, এবার আমি এই 6টার বাইরে আর কিছু বলিনি। তুমি এখন যদি বলো যে স্যার আমি এখান থেকে পুরো প্লেনে করে গিয়ে সুন্দরবনে নামবো, ল্যান্ড করব, তাহলে সেটা হতে পারে, তোমার পার্সোনাল প্লেন থাকলে তুমি যেতে পারো, কিন্তু সেই প্রসেস আমি এখানে বলিনি। যে কটা প্রসেস আছে, এখানে দুটো আর এখানে 3টে, এই 3টে আর দুটোর বাইরে আমি আর কিছু বলিনি। সুতরাং এই দুটো আর 3টের মধ্যে দিয়ে এই 6 রকম ভাবে আমি এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারছি, এবং এর মধ্যেই এই পারমুটেশন বা কম্বিনেশন ব্যাপারটা লুকিয়ে আছে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, ভালো করে বুঝবে, এবং এটা বোঝাটা খুব জরুরি। ঠিক আছে? তো ভালো করে বোঝো, আর যদি মানে ক্লাস থেকে লেফট হও, ড্রপ করো, না বোঝো, আমি কিন্তু অফলাইনে কিছু পড়াবো না এটা। ঠিক আছে? সুতরাং ভালো করে খেয়াল করো কি বলছি, কি বুঝছি, তাহলে বুঝবে। ঠিক আছে? ওকে, তাহলে এই হলো আমি মূল বক্তব্য বললাম যে এই 6টা প্রসেস, এবং এই 6টা 2 × 3 করে আসছে। এবার কোয়েশ্চেন হলো, এই 6টা যদি 2 × 3, প্রত্যেকটা নোট ডাউন করবে, এই 6টা 2 × 3 করে আসছে কিভাবে, কি রেসপেক্টে। তো দেখো, এবার আমি এখন বলছি যে, তাহলে আমি বললাম যে পারমুটেশন, পারমুটেশন বা কম্বিনেশন, এই জিনিসটা কোত্থেকে এসছে? পারমুটেশন আর একটা হচ্ছে কম্বিনেশন, এই দুটো তো। এবার দেখো তো বাবা, আমি পারমুটেশন বলি বা কম্বিনেশন বলি, যাই কিছু বলি না কেন, এর টার্মগুলো কেমন, কি টার্ম, আমি সেগুলো জায়গায় এখনো যাইনি, আসবো আমরা। কিন্তু আমি শুধু বললাম যে পারমুটেশন বা কম্বিনেশন এই উপরের এই ব্যাপারটা থেকে এসছে। এবার ঘটনা হলো, আমি তাহলে তো এইভাবেই শিখবো, আমি পারমুটেশন বা কম্বিনেশন এটা আবার আলাদা করে আমার শেখার কি প্রয়োজন আছে, আমি শিখবো কেন? এবার আমি তোমাকে বললাম, ধরো সেম রেসপেক্টে আমি দুটো জায়গা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ধরো সাপোজ এটা ক্লাস 9-এর ক্লাসরুম, এটা ধরো একটা 9-এর ক্লাসরুম, আর এটা হচ্ছে, আমি বলতে পারি এটা ধরো ক্লাস 11-এর ক্লাসরুম, আর এটা হলো ক্লাস 12-এর ক্লাসরুম। তাহলে 9, এটা 11 অ্যান্ড এটা 12। তুমি এই 9 থেকে 12-এ পৌঁছাতে চাইছো, তাহলে মাঝখানে 10 একটা আছে, আমি 10টাকে মাঝখানে ধরে নাও, আমি ইগনোর করছি, করে তুমি 9 থেকে 12-এ যাবে। তাহলে ডেফিনেটলি মাঝখানে একটা প্রসেস আছে, তুমি সেই প্রসেসে করে এখান থেকে এখানে যাচ্ছ, আবার এখান থেকে এখানে যাচ্ছ। আমি নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে যদি বলি এই ওয়েটা, তাহলে না, ক্লাস 9-এ ধরো 100 জন পরীক্ষার্থী আছে বা স্টুডেন্ট আছে, সেই 100 জন ক্লাস 11 নাও পৌঁছাতে পারে, কারণ 9-এ যেহেতু পাস ফেল আছে, কিছু জন ফেল করেই যেতে পারে সাপোজ। তাহলে আমি এখন এই কত রকম ভাবে বা কতজন কিভাবে যাচ্ছে, এই হিসাবটা যখন আমি করতে যাব, তখন আর দেখবে এইভাবে পাবো না।
কেন বলছি? কারণ 100 জন আছে, তার মানে হিউজ নাম্বার। তাহলে এই হিউজ নাম্বারের এখানে আমি দুটো ওয়ে, তিনটে ওয়েতে আমি সুন্দরবন থেকে দার্জিলিংয়ে পৌঁছে গেলাম। দুটো তিনটে ওয়েতে আমি সহজেই বলে দিলাম যে 6 রকমভাবে যেতে পারি, 8 রকমভাবে যেতে পারি, 10 রকমভাবে যেতে পারি, এইভাবে আমি বলছি। কিন্তু এই 9 থেকে 12-এর এই যে জার্নিটা, এখানে নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি বা ওয়েটা অনেক বেশি। তাহলে এই ওয়েটা যদি অনেক বেশি হয়, তাহলে আমি সেখানে এইরকমভাবে ক্যালকুলেট করতে পারবো না ওয়েগুলো। তাহলে এই ওয়েগুলো যখন ক্যালকুলেট করতে পারবো না, তার জন্যই আমি শিখব যে এই পারমুটেশন এবং কম্বিনেশনটা, এটাই আমরা শিখবো। ক্লিয়ার? তাহলে পারমুটেশন কম্বিনেশনটা শিখবো আমরা এই কারণে। এবার কিভাবে অ্যাপ্লাই হবে আমাদের রিয়েল লাইফে, এর ফ্যাক্ট কি, আমি সব বলবো। তাহলে আগে এটুকু বোঝো, তাহলে পারমুটেশন কম্বিনেশনের উৎপত্তিটা হয়েছে জাস্ট এইখান থেকে, যে এটা হলো পারমুটেশন বা কম্বিনেশনের একটা উৎপত্তি স্থল বলতে পারো তুমি, এই পোর্শন থেকে। যে আমি এই বড় নাম্বারগুলো যদি হয়, তখন গিয়ে আমি এবার সমস্যায় পড়ে যাব, যেটা আমি ক্যালকুলেট করতে পারবো না। আমার ওয়েটা তখন নাম্বার অফ ওয়ে অনেক অনেক বেশি। আমি সেই নাম্বার অফ ওয়েতে এই 1 নম্বর উপায়, 2 নম্বর উপায়, 3 নম্বর উপায় করতে পারবো না। তাহলে টোটাল কথা হলো যে পারমুটেশন বলো বা কম্বিনেশন বলো, এই জিনিসটা কি, কত রকম ভাবে করা যায় বা কত রকম ভাবে বলা যায়, কত রকম ভাবে আমি সাজাতে পারি। সাপোজ আমি তোমাকে বললাম, বলো তো বাবা, 1, 2, 3, 4, এই 4টে নাম্বার আছে, এই 4টে নাম্বার দিয়ে তুমি কতগুলো 4 সংখ্যার, মানে 4 অঙ্কের সংখ্যা তুমি তৈরি করতে পারবে? তাহলে তুমি বলবে যে স্যার আমি 1, 2, 3, 4 একটা 4 অঙ্কের সংখ্যা তৈরি করলাম। তারপর তুমি বললে স্যার আমি 1, 2, 1, 3, 4 একটা 4 অঙ্কের সংখ্যা তৈরি করলাম। তারপর তুমি বলবে আবার স্যার 2, 1, 4, 3 একটা 4 নম্বর সংখ্যা তৈরি করলাম, 4 অঙ্কের সংখ্যা তৈরি করলাম। তাহলে এরকম করে অনেকগুলো সংখ্যা তুমি পাবে। কিন্তু এটা তুমি আলটিমেটলি ক্যালকুলেট করে বলতে পারবে যে স্যার এত রকম ভাবে আমি 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে পারছি। কিন্তু যখন বাবা আমি তোমায় বলবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা সংখ্যা দিয়ে বা 8টা অঙ্ক দিয়ে তুমি 8 অঙ্কের সংখ্যা কতগুলো পাবে, এই প্রশ্ন যখনই তোমাকে আমি বলবো, তখন বলবে যে স্যার এটা তো আমি করতে পারবো, কিন্তু আমার অনেক সময় লাগবে, কিংবা আমি গুলিয়েও ফেলতে পারি, বা আমার কোনোটা মিসও হয়ে যেতে পারে। তখন গিয়ে কিন্তু বাবা আমরা অসুবিধা একটা ফেস করব। তখন গিয়ে আমি আর করতে পারবো না। যদি এটা 3 অঙ্কের সংখ্যা বলতাম, তাহলে তুমি আরামসে বলে দিতে। বা আমি যদি বলতাম 1 আর 2 নিয়ে তৈরি করো, তাহলে তুমি বলতে যে স্যার এটা 1, 2 হবে, 2, 1 হবে, এর বেশি হতেই পারে না। তাহলে এখন তুমি ইজিলি বলতে পারবে কত রকম উপায়ে আমি করতে পারবো। এবার আমি কত রকম উপায়ে করতে যেহেতু পারবো বলতে পারছি, কিন্তু একসঙ্গে যখন 8টা কিংবা 10টা ওয়ে তুমি দেবে, তখন গিয়ে করতে পারবে না। সাপোজ এটা আরো রিয়েল লাইফ আমি তোমাকে ফ্যাক্ট বলি। ধরো কেউ জাগলিং করছে, জাগলিং করা নিশ্চয়ই জানো। জাগলিং করা দেখবে অনেক জাদু খেলায় দেখানো হয়, সিনেমাতে দেখেছো, যে দুটো বল নিয়ে উপর নিচে ছড়ে, 2 থেকে 3, 5টা বল নিয়ে। এবার যখন তুমি দুটো বল নিয়ে জাগলিং করবে, তখন তুমি এক হাত দিয়ে একটা বল ধরবে এবং আর এক হাত দিয়ে একটা বল ধরবে। তাহলে এটা উপরের দিকে তুললে এ তখন নিচে নামছে, আবার এ যখন উপরে উঠছে এ তখন নিচে নামছে। এইভাবেই তো আমরা জাগলিং করি সাপোজ। তাহলে এবার দুটোর জায়গায় আমি 3টে দিলাম, সেক্ষেত্রেও তোমার অসুবিধা হবে না। 3টের জায়গায় আমি ধরো 5টা দিলাম বল, তখন গিয়ে কিন্তু বাবা তুমি সমস্যায় পড়বে। কোনটা নিচে নামছে, কোনটা নিচে নামছে, কোনটা উপরে উঠছে, তুমি আর ক্যালকুলেট করতে পারবে না। সেই জাগলিং করার ব্যাপারটাই হলো এটা। আরো ইজিলি বলি, ধরো আমি তোমাকে বললাম, ধরো আমি সাপোজ তোমাকে বললাম যে ক্লাস, ক্লাস, তাহলে CLA, তাহলে এখানে কটা নাম্বার আছে, কটা 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 আছে দেখো লেটার। তাহলে এইখানটা এর মধ্যে CLASS, তাহলে টোটাল নাম্বার অফ 5। এবার আমি তোমায় কোয়েশ্চেন করলাম, এটা দিয়ে আরো কতগুলো শব্দ তৈরি করা যাবে, আরো কত রকম। তুমি বলবে এ লাগে দেবে, সি পরে দেবে, এ সামনে দেবে, এ কে ফিক্সড রাখবে, বাকিগুলো চেঞ্জ করবে, এস কে ফিক্সড রাখবে, বাকিগুলো চেঞ্জ করবে। তাহলে এরকম করে 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 তুমি করবে, এবং সেটাই হলো পারমুটেশন এবং কম্বিনেশন। তাহলে পারমুটেশন আর কম্বিনেশন কথার অর্থ হলো, বাংলা অর্থ যদি বলি, কত রকম ভাবে একটা জিনিসকে সাজানো পসিবল, কত রকম ভাবে সাজানো যায়। তাহলে তোমার মনে একটা কোয়েশ্চেন জাগবে, তাহলে কি স্যার পারমুটেশন বা কম্বিনেশন দুটো কি সেম জিনিস, বা দুটো কি সেম অর্থ?
ডেফিনেটলি নয়। যদি তুমি পারমুটেশন এবং কম্বিনেশনের ডিফারেন্স বুঝে যাও, তাহলে তোমার কোনো সাম আটকাবে না। এবং সেটাই আমরা আজকের বুঝবো, এবং সেটাই আমি বোঝাবো যে পারমুটেশন এবং কম্বিনেশন এই দুটোর ডিফারেন্টটা কি, বা এই দুটোর পার্থক্য কি, এই দুটোর বেসিক ডিফারেন্স বলতে আমরা কি বুঝবো, কোন সামে পারমুটেশন ইউজ হবে, কোন সামে কম্বিনেশন ইউজ হবে, কিভাবে ইউজ হবে সে তো সামের মধ্যে করে নেবো, কিন্তু এই দুটো ওয়ার্ডটা বা বিন্যাস বা সমবায় বলতে আমি কতটুকু জানবো, আমি কি করব, এই হচ্ছে বেসিক আজকের ক্লাসটা। জাস্ট এইটা নিয়ে আমরা করব, তারপরে সময় থাকলে আমরা সামনের দিকেও যাব। তো ভালো করে বুঝতে হবে তাহলে এই ব্যাপারটা। তাহলে এবার বলো যে এর মধ্যে তোমার কি কোশ্চেন আছে, বা এইটুকুর মধ্যে কি। তো হ্যাঁ বলো। আরেকবার বলো কি বলছো। হুম হুম হুম। আচ্ছা দাঁড়াও, মানে তুমি বলতে চাইছো এই এই পোর্শনটা, এই 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 জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা আমি কি বলছিলাম, আমি বললাম যে এই পোর্শন থেকে তুমি এইখানটায় যাবে, তার মানে সুন্দরবন থেকে তুমি যেতে চাইছো দার্জিলিং। তাহলে এখান থেকে মাঝখানে আমার এই একটা শিয়ালদা বলে বা কলকাতা বলে একটা জায়গা আছে, এর উপর দিয়ে আমি যাব ধরো। তাহলে এর যাওয়ার জন্য এখান থেকে এইটা দুটো প্রসেস, হয় আমি বাসে যেতে পারি, আদারওয়াইজ ট্রেনে যেতে পারি। এবং এখান থেকে কলকাতা থেকে দার্জিলিং আমি তিন রকম ভাবে যেতে পারি, বাস, বাইক আর ট্রেন। তাহলে তিনটে মেথডে আমি যেতে পারি। তাহলে এই সুন্দরবন থেকে আমি কলকাতায় যাব, তারপর এখান থেকে দার্জিলিংয়ে যাব। তাহলে এখান থেকে আমি বললাম একবার বাসে গেলাম, তারপর এখান থেকে আবারও বাসে গেলাম, একবার এখান থেকে বাসে গেলাম, এখানে বাইকে গেলাম, এখান থেকে ট্রেনে গেলাম, এখান থেকে হচ্ছে ট্রেনে গেলাম, এখান থেকে এবারে ট্রেনে যদি যাই তাহলে এইখান থেকে আবারও ট্রেনে গেলাম, এখান থেকে যদি আমি বাসে যাই তাহলে বাইকে নিয়ে গেলাম, ট্রেনে গেলে বাইকে গেলাম, ট্রেনে গেলে ট্রেনে গেলাম। আর একটা জিনিস একটু এখানে মিস হয়েছে, এখানে বাইক থেকে বাইকে যদি যাই, এই বাসে যদি যাই তাহলে ট্রেনটা নেইনি, দুটোই টিটি হয়ে গেছে। যাই হোক, এই ছটা হচ্ছে প্রসেস বলেছি, এবার বলো কি অসুবিধা, কোনো ডাউট? ব্যাস, এইটা হলো আমি বললাম যে পারমুটেশন কম্বিনেশনের মেন ব্যাপারটা এটা। ঠিক আছে, এবার চলো আমরা তাহলে বেসিক ব্যাপারটা বুঝবো যে পারমুটেশন কম্বিনেশনের বেসিক যে ব্যাপারটা সেটা কি। ধরো আমি তোমাকে কি কি বলছি দাও, আমি এখানে কম্বিনেশন বলছি যে, আমি আগেই বলেছি যে তুমি দেখবে তোমার স্কুলেও পড়ানো হবে এই টপিকটা, দেখবে সবসময় পারমুটেশন আগে পড়ানো হয়, কিন্তু পারমুটেশন কখনোই আগে পড়ানো হয় না, এটা আগে পড়াতেও নেই, আগে বুঝতেও নেই। তাহলে পারমুটেশন আগে পড়লেই সমস্যা, মানে তাহলে তুমি বেসিক ডিফারেন্সটা বুঝতে পারবে না, তোমাকে ডিফারেন্স বুঝতে হবে। কারণ এক্সামে মেনশন করে দেওয়া থাকবে না কোনটা পারমুটেশনের অঙ্ক কোনটা কম্বিনেশনের অঙ্ক, কিছু মেনশন করা থাকবে না। একটা অঙ্ক তুলে দেবে, তোমাকে বুঝতে হবে কোনটা পারমুটেশন দিয়ে অঙ্ক করব, কোনটা কম্বিনেশন দিয়ে অঙ্ক করব। তাহলে এই বেসিক ডিফারেন্সটা বাবা তোমাকে বুঝতে হবে আগে। এই ডিফারেন্সটা যদি তুমি বুঝে যাও, তাহলে এই অঙ্ক, এখানকার অঙ্ক তোমার কাছে 1 মিনিটের ব্যাপার। যতই বড় অঙ্ক হোক না কেন, খুব বড় অঙ্ক হোক না কেন, আমি এমনই শর্ট ট্রিক শেখাবো 1 মিনিটে নামিয়ে ফেলবে। এবং জয়েন্টে এখান থেকে ছাড়া কোশ্চেন হয় না। এবং এর উপরে প্রবাবিলিটি দাঁড়িয়ে আছে, যেটা জয়েন্টে অনেক বড় ভূমিকা নেবে। সুতরাং প্রবাবিলিটি করতে গেলে তোমাকে পারমুটেশন কম্বিনেশন করতে হবে, এবং পারমুটেশন কম্বিনেশন করতে গেলে প্রবাবিলিটি করতে হবে, এবং প্রবাবিলিটি করতে গেলে পারমুটেশন কম্বিনেশন করতে হবে। এবং এই দুটো জিনিস না জানলে আবার ফিজিক্সে গিয়েও সমস্যা হবে। সুতরাং ভালো করে বেসিক ডিফারেন্সটা বোঝো, অঙ্ক তো পরে আসবো। ধরো দুটো জায়গায় বললাম, আমি বলছি কম্বিনেশন, কম্বিনেশনটা এখানে বললাম যে কম্বিনেশন। আচ্ছা বাবা, কম্বিনেশন কি জিনিস? আমি একে বাংলায় বলা হয় সমবায়, একে সমবায় বলছি। আচ্ছা, কম্বিনেশন কি জিনিস তোমাকে আমি চারটে নাম্বার দিয়েছি, 1 2 3 4, ঠিক আছে? তাহলে চারটে নাম্বার তোমার কাছে আছে। আমি বলছি বাবা, এই চারটে নাম্বার থেকে তুমি দুটো করে নাম্বার নাও, দুটো করে নাম্বার নিয়ে তুমি কতগুলো নাম্বার তৈরি করতে পারবে, সংখ্যার। তাহলে তোমার কাছে আমি চারটে সংখ্যা দিয়েছি, একটা 1 2 3 4,
তাহলে চারটে সংখ্যা দিয়েছি। এই চারটে সংখ্যা থেকে তোমাকে বললাম যে এই চারটে সংখ্যা থেকে তুমি দুটো করে না সংখ্যা তুমি পিক আপ করো, তুমি দুটো করে সংখ্যা তোলো। তুলে নিয়ে তুমি 2 অঙ্কের সংখ্যা কতগুলো পাবে সেটা তুমি বলো। তাহলে তুমি বলবে স্যার আমি 1 2 পেতে পারি, আবার এটা একরকম উপায়। আবার তুমি বলবে যে স্যার আমি 1 2 পাবো, আমি তার সাথে সাথে আবার 1 3 পেতে পারি, এটা 2 নম্বর উপায়। আবার আমি তোমাকে বললাম 1 4 পেতে পারি, তাহলে এটাও তুমি বললে, তাহলে এটা 3 নম্বর উপায় বললাম। সেমভাবে আমি 2 2 3 নিতে পারি, এটা ধরো 4 নম্বর উপায় বললাম। আবার 2 4 নিতে পারি, এটা আমি 5 নম্বর ওয়ে বললাম। তারপরে সেমভাবে আমি 3 4 নিতে পারি, তাহলে এটা আমি 6 নম্বর উপায় বললাম। এবার দেখো এই ছটার বাইরে আর কিছু আমি নিতে পারি না। তার মানে 1 2, তার মানে আমি 12 একটা সংখ্যা পাবো, 13 একটা সংখ্যা পাবো, 14 একটা সংখ্যা পাবো, 23 একটা সংখ্যা পাবো, 24 একটা সংখ্যা পাবো, 34 একটা সংখ্যা পাবো। তাহলে এই ছটার বাইরে আর কোনো কিছু নিতে পারি না। এবার তুমি বলবে স্যার আমি আমি 2 1 কেন নিলাম না? তুমি বলবে স্যার আমি 3 1 কেন নিলাম না? আমি 4 1 কেন নিলাম না? দেখো বাবা আমি বলেছি চারটের মধ্যে দুটো তুলতে। তাহলে তুমি যদি 1 2 একবার তুলেই নাও, তাহলে তুমি 2 1টা আবার কি করে তুলবে? 2 1টাও তো সেম প্রসেস। 1 2 নেওয়া যা, 2 1 নেওয়া, তোমাকে দুটো সংখ্যা তুলতে বলেছি, তাহলে তুমি 1 2 নিচ্ছ, 2 1 নিচ্ছ, তাহলে ব্যাপারটা তো সেম। তাই জন্য ওটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এই ছটার বাইরে তুমি কিন্তু আর পাবে না। দ্যাট ইজ কল্ড কম্বিনেশন। তাহলে হোয়াট ইজ কম্বিনেশন? কম্বিনেশন বলতে আমরা কি বুঝবো? যে আমার কাছে কিছু পোর্শন আছে, কিছু জায়গা আছে, আমি সেখান থেকে, সেই পজিশন থেকে, সেইখান থেকে আমি কতগুলো নিচ্ছি, বা সেইখান থেকে আমি কতগুলো নিয়ে আমি একটা সমবায় তৈরি করছি বা কম্বিনেশন তৈরি করছি, এবং এটা কত রকম উপায়ে তৈরি করা যায়। তাহলে কম্বিনেশন বা পারমুটেশন কত রকম ভাবে সাজানো যায়, কত রকম ভাবে অ্যারেঞ্জ করা যায়, এটা হলো কম্বিনেশন। এবার কথা হলো যে পারমুটেশন তাহলে কি বাবা? তাহলে পারমুটেশনের মধ্যে আর কম্বিনেশনের মধ্যে বেসিক জিনিস কি, তো বেসিক ডিফারেন্স কি? তাহলে আমি যদি এখানে পারমুটেশন বলি, তাহলে পারমুটেশন আমি সেম এক্সাম্পল তোমায় দিচ্ছি। ধরো 1 2 3 4, এখানেও চারটে নাম্বার। আমি এখানে তোমায় বলছি যে এই চারটের থেকে তুমি সেম ভাবে আবারও দুটো করে তোলো। কিন্তু এখানে আমি একটু কথাটা ঘুরিয়ে বললাম, দুটো করে তোলো এবং দুটো তুলে আবারও সংখ্যা তৈরি করো। ওখানে শুধু বলেছি দুটো তুলতে, আর এখানে বলছি তুমি দুটো করে তোলো, তুলে তুমি ওই দুটো দিয়ে আবার সংখ্যা তৈরি করো। তাহলে দেখো আমি এই চারটের মধ্যে দুটো তুললাম, ধরো সাপোজ 1 আর 2 তুলেছি। এবার 1 2, তাহলে 1 2 নিয়ে আমি সংখ্যা তৈরি করতে বলেছি, মানে আবারও সংখ্যা তৈরি করতে বলেছি। যে আমি বললাম চারটের মধ্যে তুমি দুটো করে তোলো এবং ওই দুটো নিয়ে আবার তুমি সংখ্যা তৈরি করো। তাহলে তুমি বলবে স্যার এই দুটো থেকে 12 একটা সংখ্যা হতে পারে, আবার এই দুটো থেকে 21 একটা সংখ্যা হতে পারে। আবার সেম ভাবে আমি 1 3 নিলাম, তুমি বলবে স্যার এখানে 13 একটা সংখ্যা হতে পারে, 31 একটা সংখ্যা হতে পারে। আবার আমি বললাম তুমি 1 4 এই দুটো নাও, তাহলে এই দুটো নিয়ে তুমি আবার বলবে স্যার এটা 14 একটা সংখ্যা হবে, 41 একটা সংখ্যা হবে। আবার আমি বললাম যে 2 3 নাও, তাহলে 2 3 নিলে তুমি বলবে 23 একটা সংখ্যা, আবার 32 একটা সংখ্যা হতে পারে। আবার আমি 2 4 নিতে বললাম, তাহলে 2 4 নিলে তুমি বলবে 24 একটা সংখ্যা, আবার 42 একটা সংখ্যা হতে পারে এই দুটো থেকে। আবার দেখো আমি তোমাকে বললাম 3 4 নাও, তাহলে 3 4 নিলে তুমি এখান থেকেও 34 একটা সংখ্যা হতে পারে এবং 43 আর একটা সংখ্যা হতে পারে। তাহলে দেখো বাবা আমি এখানে করলাম কি, তাহলে পারমুটেশনে করলাম কি আর কম্বিনেশনে করলাম কি? পারমুটেশনে আমি বলেছিলাম তোমায়, কোশ্চেনটা করেছিলাম যে চারটে সংখ্যা তোমাকে দিলাম, এই চারটে সংখ্যা থেকে তুমি শুধু দুটো করে তোলো, তুলে যে সংখ্যাই হোক না কেন সেটাই আমরা লিখেছি। কিন্তু এটা কম্বিনেশনে বললাম। পারমুটেশনে বলছি তুমি দুটো করে চারটে সংখ্যার মধ্যে
তুমি দুটো করে সংখ্যা নাও এবং ওই দুটো সংখ্যা নিয়ে তুমি কতগুলো অঙ্ক তৈরি করতে পারছো। তাহলে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে, মানে দুটো করে অঙ্ক নিচ্ছ, একটা করে সংখ্যা হচ্ছে, তাহলে দুটো করে অঙ্ক 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা দুটো দুটো করে পাচ্ছ। তাহলে তাহলে আমি যদি পারমুটেশন বলি, তাহলে আমি যদি এখন বলি যে পারমুটেশন 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 ইকুয়াল টু কম্বিনেশন কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ প্লাস রিঅ্যারেঞ্জ প্লাস রিঅ্যারেঞ্জ ক্লিয়ার? তাহলে দেখো বাবা, এইবার তোমাকে আমি অলরেডি প্রুভ করে দিলাম যে কম্বিনেশন করলে তারপরে পারমুটেশন হয়, নট পারমুটেশন আগে। এই বেসিক ডিফারেন্স তোমায় বুঝতে হবে, তাই তুমি বইয়ের কোনো অঙ্কই ধাঁধা দেখবে, সব অঙ্কই ধাঁধা দেখবে, বুঝতেই পারবে না কিভাবে হচ্ছে, কেন বলছে স্যার এটা যে এইভাবে হবে। আমরা অঙ্ক তো করব, আমরা সব অঙ্ক করব, বইয়ে যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক করব, এবং বুঝতে গেলে তোমাকে এই বেসিক ডিফারেন্স জানতে হবে। তাহলে পারমুটেশন মানে তুমি আগে কম্বিনেশন করে নাও, নেওয়ার পরে তুমি রিঅ্যারেঞ্জ করো। আর কম্বিনেশন মানে রিঅ্যারেঞ্জের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে ডিফারেন্সটা বোঝাতে পারলাম যে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে তুমি একটা বেসিক ডিফারেন্স দেখো পেয়ে যাচ্ছ, বা বেসিক ডিফারেন্স একটা তুমি বুঝে যাচ্ছ। তাহলে দ্যাট ইজ কল্ড পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এবার তুমি আমায় কোশ্চেন করো যে তোমার কি মনে প্রশ্ন জাগছে, যে এই দুটোর মধ্যে আর কিছু ডিফারেন্স তোমার মনে হচ্ছে কিনা বা বুঝতে পারছো কিনা। তাহলে কম্বিনেশন মানে আমরা এটুকুই বুঝলাম বা এটুকুই বললাম যে কম্বিনেশন বলতে তুমি শুধু 4টের মধ্যে 5টার মধ্যে, ধরো একটা ক্লাসরুমে ধরো হচ্ছে 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে বয়েজও আছে আবার গার্লও আছে। আমি তোমায় বললাম এই 50 জনের মধ্যে তুমি দুজনকে সিলেক্ট করো যারা কিনা মনিটর হবে। এই 50 জনের মধ্যে তুমি দুজনকে তুলে নাও যারা মনিটর হতে চাইছে। তাহলে তুমি ক্লাস টিচার, তুমি মনিটর বানাবে। তাহলে তুমি যদি মনিটর বানাও, তোমার পছন্দ মতো তুমি দুজনকে নিতে পারো, ঠিক আছে। কিন্তু আমি তোমায় প্রশ্ন করে এটা দিলাম যে এই দুজনকে কত রকম উপায়ে মনিটর বানানো যায়। তাহলে তখন কিন্তু তুমি দুজন করে করে নেবে এবং দুজনকে ঘুরিয়ে নেবে, একটা বয় নিলে একটা গার্ল নিলে, আবার একটা গার্ল নিলে একটা বয় নিলে। কিন্তু যখন আমি কম্বিনেশন করব, অনলি বয় গার্ল অথবা গার্ল বয়, তখন কিন্তু তুমি এই উপায়গুলো আর নিচ্ছ না, রিঅ্যারেঞ্জগুলো নিচ্ছ না, শুধু দুজন করে তুলছো। দুটো বয় হতে পারে নো ডাউট, দুটো বয় হতেই পারে, দুটো গার্লও হতে পারে, হোয়াট এভার, আমরা জানি না, আমাদের দুজনকে শুধু নিতে বলেছে। কিন্তু পারমুটেশন যদি বলতাম, তাহলে এই দুজনকে নাও, নিয়ে তুমি রিঅ্যারেঞ্জ করো, দ্যাট ইজ কল্ড পারমুটেশন। তাহলে দেখো, এই ছিল বেসিক ডিফারেন্স। এই ডিফারেন্স যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে অ্যাটলিস্ট এটা বুঝবে যে এক্সামে তুমি পারমুটেশন বা কম্বিনেশনের কোন অঙ্কটা পারমুটেশনের ফর্মুলায় পড়বে বা পারমুটেশন দিয়ে করতে হবে, এবং কোন অঙ্কটা কম্বিনেশন দিয়ে করতে হবে। এবং তুমি বিশ্বাস করো, আমি তোমাকে হলপ করে বলতে পারি যে তুমি বিগত বছরগুলিতে যারা ক্লাস 11-এ পড়েছে বা যারা নিট জয়েন্ট দিয়েছে, তাদের তুমি জিজ্ঞেস করবে যে পারমুটেশন কম্বিনেশনের বেসিক ডিফারেন্সই বলতে পারছে না। তোমার বই থেকে তো দেবে না কোশ্চেন, বইয়ের পারমুটেশন থেকে আমি তুলে দিলাম, তুমি বলবে যে স্যার আমাদের তো পারমুটেশনই করিয়েছেন, তাহলে এক্সামে পারমুটেশনই আমার কোশ্চেন পেপারে আসবে, তাহলে পি দিয়েই সব অঙ্ক হবে। কিন্তু আমি যদি দুটো চ্যাপ্টার করিয়ে কোশ্চেন করি, তাহলে তুমি তখন বুঝবে না যে সি লাগাবো না পি লাগাবো, পি দিয়ে হবে না সি দিয়ে হবে, কোনটা দিয়ে হবে। তাহলে এটা বোঝার জন্য এটা তোমাকে বুঝতে হবে। তারপরেও এখানেই শেষ নয়, তারপরেও আমি এমন কিছু শর্ট ট্রিক, এমন কিছু ওয়ার্ড আমি বলে দেবো, যে ওয়ার্ডগুলো তুমি কোশ্চেনের মধ্যে দেখতে পেলেই তুমি বুঝে যাবে যে সেটা পারমুটেশন দিয়ে হবে
নাকি কম্বিনেশন দিয়ে হবে? তাহলে এটা যদিও কেউ না বুঝে থাকো, আমায় বলতে পারছো না বা নিজে বুঝতে পারছো না, প্রকাশ করতে পারছো না, তাতেও ঘাবড়ে যেও না। আমি এমন কিছু ট্রিক বলে দিচ্ছি যেটা অঙ্ক পড়ে তুমি বুঝে যাবে যে ওই ওয়ার্ডটা অঙ্কে আছে, তাহলে আমি পারমুটেশন লাগাবো। যেমন তুমি যদি একদম ছোটবেলায় ফিরে যাও, ছোটবেলায় একদম আমাদের মা বাবারা বলতো যে বাবা অঙ্কের মধ্যে মোট কথাটা আছে, তাহলে তুমি যোগ করে দাও। অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে সর্বনিম্ন সর্বাপেক্ষা আছে, তাহলে তুমি লসাগু করে দাও। সর্বনিম্ন সর্বাপেক্ষা আছে, তুমি গসাগু করে দাও। তাহলে এইরকম করে তুমি ছোটবেলায় করতে, তোমাকে এই কিছু ট্রিক, সেরকমই আমি এমন কিছু তোমাকে ট্রিক বলে দেবো যার ফলে তুমি কোয়েশ্চেন পড়েই বুঝে যাবে যে সেটা পারমুটেশন দিয়ে হবে নাকি কম্বিনেশন দিয়ে হবে, পি দিয়ে হবে নাকি সি দিয়ে হবে, সব আমি ডিটেলসে লিখে দিচ্ছি, এবং যেগুলো তুমি তোমার জয়েন্টে খুব হেল্প করবে। তো সুতরাং চলো এবার আমরা মেন জায়গায় ফিরে আসি। এতক্ষণ আমি পুরোপুরি ডেফিনেশনগুলো নিয়ে বলছি। তো চলো এবার হেডিং করো যে টপিকগুলো আমি বলছি। শুরুতেই আমি বলেছি যে আগে তোমায় আমি কম্বিনেশন বোঝাবো, পারমুটেশন পরে, আগে কম্বিনেশন বোঝো, কম্বিনেশন আগে বোঝো তারপর পারমুটেশন। তো হেডিং করো যে কম্বিনেশন, কম্বিনেশন, হেডিং করো। এবার এই কম্বিনেশনের ডেফিনেশনটা কি সেটাই আমি বলবো। তাহলে কম্বিনেশনের ডেফিনেশন আমি লিখবো এবং ডেফিনেশন বলবো যে এর ডেফিনেশনটা কি হতে পারে, বা এই কম্বিনেশন বলতে আমরা কতটুকু বুঝবো, কি বুঝবো। তো চলো তাহলে হোয়াট ইজ কম্বিনেশন। তাহলে কম্বিনেশন যদি আমি বলি, তাহলে কম্বিনেশন আমার কাছে বলতে বাংলায় এখানটায় অবশ্যই সমবায় বলে লেখো, যারা বাংলা মিডিয়ামে আছো, সমবায়। তাহলে চলো তাহলে কম্বিনেশন আমি কি বলবো, কম্বিনেশনের ডেফিনেশন কি বাবা? ডেফিনেশন হলো এটাই, আমি এখন যেটা লিখছি একদম খাতায় সুন্দর করে লিখে নাও, বই পড়তেও হবে না, বইয়ের ফর্মুলাও দরকার নেই, যা বলছি জয়েন্টের পারপাসেও লেগে যাবে। তো লেখো ইচ, আগে লিখিয়ে নেই, আমি পুরো ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাকে আলোচনা করে দেবো। ইচ অফ দ্য ডিফারেন্ট গ্রুপ, কোনো বইতে কিন্তু বাবা পাবে না, আমি বারবার বলছি, ঠিক আছে? আমি যেগুলো আলোচনা করব, যেগুলো লেখা থাকবে, কোনো বইতেই কিন্তু পাবে না, সুতরাং লিখবে খাতা পেনে। ইচ অফ দ্য ডিফারেন্ট গ্রুপস অর সিলেকশন হুইচ ক্যান be made by some or all of a number of given objects without reference to the order of the objects in each group is called a combination. কম্বিনেশন এই লেখার পর এই জায়গাটায় তুমি আন্ডারলাইন করো। কোন জায়গাটা আন্ডারলাইন করবে? দেখো আমি বলছি উইদাউট রেফারেন্স টু দ্য অর্ডার অফ দ্য অবজেক্ট, এই জায়গাটায় তুমি আন্ডারলাইন করবে। এবার কোয়েশ্চেন হলো কেন আন্ডারলাইন করতে বললাম, এবার আমি বুঝিয়ে বলি। এই এই যে টার্মটা লিখলাম এর মানে কি, এটা বলতে কি বুঝি? বলছে কোনো নির্দিষ্ট সংখ্যক বস্তুর ক্ষেত্রে
সব অথবা কিছু নিয়ে যে ভিন্ন ভিন্ন দল বা নির্বাচন গঠন করা যায়, সেখানে বস্তুর অবস্থান বা বিন্যাসের কোনো গুরুত্ব নেই। তাহলে উইদাউট রেফারেন্স মানে তুমি সেখানটায় রিঅ্যারেঞ্জের কোনো গুরুত্ব নেই। তার মানে টোটাল টোটাল 100 জন আছে, তার মধ্যে তুমি 5 জন নিয়ে দল তৈরি করছো যে এই 5 জন আমরা বন্ধু, এই 5 জন আমরা একসঙ্গে থাকবো, আর বাকি কাউকে আমরা নেব না। তাহলে ওই 5 জন তোমার বেস্ট ফ্রেন্ড, ওই 5 জনকে নিয়ে তুমি দল তৈরি করেছো, ওই 5 জনকে নিয়ে তুমি হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়েছো। তাহলে ওই 5 জনই তোমার বন্ধু, ওই 5 জন যে তুমি করেছো, কিন্তু এটা করছো না যে 5 জনের মধ্যে তুমি আবার এটা করছো না এ প্রথমে থাকবে। এ বেস্ট ফ্রেন্ডের মধ্যেও কাছের বন্ধু আমার, আর ওরা বেস্ট ফ্রেন্ড 5 জন আছে তার মধ্যেও কাছের আমার এরম কোনো ব্যাপার নেই। 5 জনই তোমার বেস্ট ফ্রেন্ড, তাহলে সেটাকেই আমি কম্বিনেশন বলবো। তাহলে ওই 5 জনকে তুমি নেবে, ওই 5 জনকে তুমি সিলেক্ট করবে, ওই 100 জনের মধ্যে 50 জনের মধ্যে তুমি 5 জনকে সিলেক্ট করলে, এবং এই 5 জন কত রকম ভাবে করা যায়। প্রত্যেকটা ক্লাসে চেঞ্জ হতে পারে আমার বন্ধু, প্রত্যেকটা ক্লাসে আমার চেঞ্জ হবে, এবং এই 5 জনের মধ্যে কোনো অর্ডার মেনটেন হবে না বাবা। মানে এই 5 জনের মধ্যে আমি একজনকে প্রথম সারিতে রাখবো, আরেকজনকে দ্বিতীয় সারিতে রাখবো, এরকম কিছু হবে না। তাহলে কম্বিনেশন মানে কি? তাহলে আমি একটা গ্রুপ, একটা দল, একটা নির্বাচন করব, একটা একটা সভা করব, একজনকে মিলে আমি হোয়াটসঅ্যাপে কিছু জন মিলে গ্রুপ বানাবো, এবং তাদেরকে আমি বিভিন্ন রকম ভাবে সিলেক্ট করতে পারি, যে এই 5 জনকে আমি রাখবো, এই 50 জনের মধ্যে 5 জনকে সিলেক্ট করা, দ্যাট ইজ কল্ড কম্বিনেশন উইদাউট রেফারেন্স টু দ্য অর্ডার, যার মধ্যে রেফারেন্সের বা অর্ডারের কোনো গুরুত্ব থাকবে না। এ প্রথমে থাকবে, ও পরে থাকবে, ও আগে থাকবে, তারপর আমি থাকবো, আমি মাঝে থাকবো, বাকি 2 জন সাইডে থাকবে, এরকম কিছু হবে না। যদি এই অর্ডার মেনটেন করি, তবেই আমি বলতে পারবো যে সেটা বাবা কম্বিনেশন হচ্ছে। আর যদি অর্ডার মেনটেন না করি, এই যদি অর্ডার মেনটেন করি তাহলে পারমুটেশন হচ্ছে, আর যদি অর্ডার মেনটেন না করি তাহলে সেটা অবশ্যই কম্বিনেশন। দেখো আমরা বেসিক ডিফারেন্স বুঝে গেছি। এবার ঘটনা হলো যে এইটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, বা এটা ডিনোট করব কি দিয়ে। তাহলে ডিনোট করব, দেখো আমি বলতে পারবো যে আমি তাহলে এবার একটা এক্সাম্পল নিয়ে বলি। দেখো বাবা, আমি এন খানা ধরো তোমার কাছে বস্তু আছে বা অবজেক্ট আছে, এন খানা অবজেক্ট, তার মধ্যে থেকে আমি আর খানা অবজেক্ট সিলেক্ট করব। তার মানে সেই সেম কেস, আমার ক্লাসরুমে 50 জন আছে, আমি নতুন ক্লাসে গেছি, আমি আজকের 5 জনকে বন্ধু বানাবো ভেবেছি, তাহলে ওই 50 জনের মধ্যে 5 জনকে নিতে হবে। কোন 5 জন আমি জানি না, তাহলে বিভিন্ন রকম ভাবে নিতে পারবো। তাহলে 50 জনের মধ্যে আমি 5 জনকে সিলেক্ট করলাম, তাহলে এন খানা বস্তুর মধ্যে আমি 8 জনকে সিলেক্ট করলাম, দ্যাট ইজ কল্ড কম্বিনেশন, যেটাকে ডিনোট করা হয় NCR দিয়ে, NCR, NCR। এবার এখানে লেখো, তাহলে এবার তুমি লিখছো দ্য নাম্বার অফ, প্যারা করে লিখবে, একদম নোটটা সারা জীবনের মতো লিখে রেখে দেবে, মানে এটাই তোমার সব জায়গায় কাজে লাগবে। দ্য নাম্বার অফ অল কম্বিনেশন of n objects taken are at a time, একবারই সিলেক্ট করব, বারবার নয়, at a time in generally denoted by NCR or ব্র্যাকেটের মধ্যে লেখো, একে এভাবেও ডিনোট করা হয়, CN, এভাবেও ডিনোট করা হয়। এবং যেখানে NCR বলতে আমরা বুঝবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল
ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার তুমি বলবে যে স্যার এই ফ্যাক্টোরিয়াল মানে কি? এ তো বাবা আমরা কোনোদিন শুনিনি, কিন্তু ফ্যাক্টোরিয়াল মানে আমি আলোচনা করব এটাকে কেন ফ্যাক্টোরিয়াল বলে, কি কারণে বলে, সব আলোচনা করব। আগে তো লেখো, তারপরে আলোচনা। ক্লিয়ার? এবার মেন টপিকে আসি। আমি তোমাকে যেটা বারবার করে বলছিলাম, কি বলছিলাম বাবা? আমি বারবার করে বলছিলাম যে যদি আমি পারমুটেশন কম্বিনেশনের ডিফারেন্স না করতে পারি তাহলে আমি অঙ্ক করতে পারবো না। আমি কোনটা পারমুটেশন দিয়ে হবে, পি দিয়ে হবে, কোনটা সি দিয়ে হবে বুঝবো না। তাহলে তখন আমি বলেছিলাম, ডিফারেন্সটা আমি একটু আগে বুঝিয়েছি, আমি এর পরেও বললাম যদি তুমি না বুঝতে পারো তোমাকে এমন কোনো ক্লু দেব যে ক্লু দিয়ে তুমি আরামসে বুঝে যাবে এক্সাম হলে যে ওটা পারমুটেশনের চ্যাপ্টারের সাম নাকি কম্বিনেশনের সাম। এর পরেও আমি ক্লু দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে তুমি কি ক্লু করবে? তাহলে লেখো, এখানে লেখো ওয়ার্ডস অফ ক্লু। ভালো করে ভালো করে মাথায় ঢোকাও এবং লেখো। তুমি বিশ্বাস করো কোনো বইতে পাবে না, তাই জন্য খাতায় সুন্দর করে নোট ডাউন করে নোটটা রেখে দেবে। তাহলে ওয়ার্ডস অফ ক্লু, কি ক্লু? যদি কোনো সামনে দেখতে পাও গ্রুপ লেখা আছে, গ্রুপ, তারপরে দেখতে পাও কমিটি লেখা আছে, তারপরে ধরো কোনো কোশ্চেনে দেখতে পেলে স্যাম্পেল লেখা আছে, তারপরে কোনো কোশ্চেনে ধরো দেখতে পেলে সিলেকশন লেখা আছে, তারপর কোনো কোশ্চেনে ধরো দেখতে পেলে সাবসেট লেখা আছে। এই কোটা ওয়ার্ড যদি কোনো কোশ্চেনে তুমি পাও, তুমি আর বিন্দুমাত্র চিন্তা করবে না, তুমি কম্বিনেশনই লাগিয়ে দিও। আমি বলছি লাগিয়ে দিও এবং তোমার অ্যান্সার ম্যাচও করে যাবে। বাট তবু আমি বলে রাখি, দুটো একটা মানে 100টা অঙ্ক করলে একটা অঙ্ক তুমি পাবে হয়তো যেটা গ্রুপ আছে অথচ পারমুটেশন দিয়ে হবে, সেটা খুব রেয়ার। মানে এরকম হয়তো বইতে নেই বা আসবে না। আমি একদম পুরো গ্রাজুয়েশন লেভেলে তোমাকে পড়িয়ে দিচ্ছি, মানে কোনো কোনো ডাউট করবে না। গ্রুপ যদি কোনো অঙ্কের মধ্যে পাও, কমিটি যদি কোনো অঙ্কের মধ্যে পাও, স্যাম্পেল যদি কোনো অঙ্কের মধ্যে পাও, সিলেকশন যদি কোনো অঙ্কের মধ্যে ওয়ার্ডটা দেখতে পাও, সাবসেট যদি কোনো অঙ্কের মধ্যে এই ওয়ার্ডটা দেখতে পাও, তাহলে এই ওয়ার্ডগুলো সব থাকলে তুমি বলবে যে বাবা এটা অবশ্যই কম্বিনেশনের অঙ্ক হবে এবং কম্বিনেশন দিয়েই হবে, অন্যথায় আর কোনো দিয়ে হতে পারে না। ক্লিয়ার? ওকে, চলো এবার তাহলে সেম ভাবে আমরা পারমুটেশনটাকে জেনে নিই যে পারমুটেশন কি বলতে চাইছে। আশা করি নোট ডাউন করেছো, আমি পজ করে দিলাম কিন্তু, হ্যাঁ। চলো এবার আসি পারমুটেশন। এবার আসবো পারমুটেশন। ওকে, পারমুটেশন কি জিনিস আমি একবার রিমাইন্ড করে দিই তোমাকে। ধরো তোমাকে বাবা আমি বললাম যে 5, 6, 7 এর মধ্যে তুমি দুটো করে নাম্বার নাও, নিয়ে তুমি দুটো করে নাম্বার নিয়ে এক একটা সংখ্যা তৈরি করো, দুটো করে অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি করো। তাহলে তুমি 5, 6 নেবে, 5, 7 নেবে, আর 6, 7 নেবে। এইটুকুটা নেওয়াটাই মানে হলো কম্বিনেশন। আর বলেছি যদি এর মধ্যে দিয়ে সংখ্যা তৈরি করতে বলে, তাহলে 56 একটা সংখ্যা, 65 একটা সংখ্যা, 57 একটা সংখ্যা, 75 একটা সংখ্যা, 67 একটা সংখ্যা, 76 একটা সংখ্যা। তাহলে এইগুলোকে আমি রিঅ্যারেঞ্জও করছি, তাহলে দ্যাট ইজ কল্ড পারমুটেশন। আমি রিঅ্যারেঞ্জ শুধু কম্বিনেশনের সাথে টুকুস করে একটা ওয়ার্ড লাগিয়ে দিলাম যাকে বলছি রিঅ্যারেঞ্জ, তাহলেই সেটা পারমুটেশন হবে, নো ডাউট। চলো তাহলে আমি পারমুটেশনের এবার আমি যদি বলি ডেফিনেশন কি, তাহলে সেটা লেখা যাক এবং বোঝা যাক যে ডেফিনেশনে কি বলতে চেয়েছে। তাহলে আমি এখন বলি ইচ অফ দ্য
ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু বাবা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, ভালো করে বুঝবে। ইচ অফ দ্য ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট which can be made by taking some or all of a number of objects is called permutation. Is called permutation. এবার এই পারমুটেশনকে কিভাবে ডিনোট করা হয়, তাহলে সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে একটা পয়েন্ট নিচে বলছি যে পারমুটেশন ডিনোটেড বাই the symbol NPR, এবং যেটাকে লেখা যায় বাবা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমি জানি মনে মনে কোশ্চেন যাচ্ছে তোমাদের যে n ফ্যাক্টোরিয়াল মানেটা কি, আমি আলোচনা করব, একটু ওয়েট করে যাও। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, তাহলে এখানেও বাবা আমি কিছু ক্লু বলবো, যে ক্লু দিয়ে তুমি বুঝে যাবে যে সেটা পারমুটেশনের অঙ্ক। তাহলে তুমি এবার নিচে অবভিয়াসলি লেখো ওয়ার্ড অফ ক্লু, ওয়ার্ড অফ ক্লু। কি ক্লু আছে, যদি তুমি কোনো অঙ্কে দেখতে পাও অ্যারেঞ্জমেন্ট, যদি তুমি কোনো অঙ্কে দেখতে পাও শিডিউল, কোনো অঙ্কে যদি তুমি দেখতে পাও অর্ডার, এই ওয়ার্ডগুলো যদি দেখতে পাও তাহলে ডেফিনেটলি তুমি বুঝে যাবে যে সেটা পারমুটেশন দিয়ে হবে। ইয়েস অর নো? ক্লিয়ার? তো এই হলো বেসিক, একদম বেসিক জিনিস, পারমুটেশন কাকে বলবো, কম্বিনেশন কাকে বলবো, কিভাবে ডিনোট করা হয়, কি তার ফর্মুলা, এবং কি ওয়ার্ড দেখতে পেলে আমি ওই অঙ্কগুলোতে পারমুটেশন ইউজ করব অ্যান্ড কম্বিনেশন ইউজ করব। তাহলে এটা ছিল একদম বেসিক ফর্মুলা। এবার আমি কতগুলো ট্রিকি ব্যাপার বলি যেগুলো আমাদের সাম করতে গেলে খুব পরিমাণে কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে সাম করতে গেলে যে কাজে লাগবে এমন কিছু টপিক, এমন কিছু ফর্মুলা তোমার সামনে আমি বলি। তার আগে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করি। চলো, তাহলে এই পর্যন্ত আশা করি কোনো অসুবিধা নেই, কোনো ডাউট নেই, আশা রাখছি আমি যেভাবে বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। এবার দেখো ভালো করে বুঝবে, আমি তোমাকে বললাম দেখো তো বাবা, ধরো 4 আছে, আমি তোমাকে বললাম যে 4-এর সাথে তুমি একটা 3 মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি বলবে যে স্যার কি, না এটা ডেফিনেটলি 12 হবে। আমি বললাম যে 4-এর সাথে আবারও তুমি একটা 2 মাল্টিপ্লাই করো, তাহলে তুমি বলবে যে স্যার এটা হবে 4 3 12 2 24। আবার আমি বললাম 4-এর সাথে তুমি 3 2 মাল্টিপ্লাই করেছো, এবার 1 মাল্টিপ্লাই করো, ডেফিনেটলি তুমি বলবে 24ই পাবো। তাহলে এই ওয়ার্ডগুলো বা এই নাম্বারগুলো তুমি পাবে এই মাল্টিপ্লিকেশন করে। ক্লিয়ার? তাহলে এইখানটায় আমি মাল্টিপ্লিকেশন করে এইগুলো পাচ্ছি,
এবং এই 24টাকে আমি এখন বলতে পারবো যে ফ্যাক্টোরিয়াল অফ 4। তাহলে এই 24টাকে আমি বলবো যে ফ্যাক্টোরিয়াল অফ 4। এবার তাহলে প্রশ্ন হলো যে এই 24টাকে ফ্যাক্টোরিয়াল অফ কেন বললাম? দেখো, ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন হলো এটাই, তুমি যে কোনো একটা ন্যাচারাল নাম্বার নাও এবং সেই ন্যাচারাল নাম্বারের, যদি তোমাকে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার দেওয়া হয়, সেই ন্যাচারাল নাম্বারের সাথে যদি আমরা কোনো প্রিভিয়াস ন্যাচারাল নাম্বার মাল্টিপ্লাই করি তাহলে ফ্যাক্টোরিয়াল পাবো। ক্লিয়ার? এস অন্য? তাহলে আমি যদি বলি, তোমাকে বললাম যে বলো তো বাবা 5, তাহলে তুমি বলবে যে স্যার 5 একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এই 5-এর প্রিভিয়াস ন্যাচারাল নাম্বার কারা আছে? তুমি বলবে স্যার 4 আছে, 3 আছে, 2 আছে অ্যান্ড 1 আছে। তাহলে এই সব কোটাকে তুমি মাল্টিপ্লাই করে দাও, দিলে তুমি কি পাবে? সরি, 3 2 যা 6, 6 4 যা 24, 25 ফোর 24 5 যা 120। তাহলে 120, এই 120টাকে তুমি বলতে পারবে যে ফ্যাক্টোরিয়াল অফ 4। এবার এই ফ্যাক্টোরিয়াল অফ 5, এবার কোশ্চেন হলো ফ্যাক্টোরিয়ালটা কোত্থেকে এসছে? দেখো বাবা, এইটাকে 5-এর সাথে যেহেতু মাল্টিপল আকারে আছে, তাহলে ফ্যাক্টর করতে গেলে কি হয়? আমি যদি তোমাকে বলি 12, তাহলে তুমি বলবে স্যার 2 6 12, 2 3 6, তার মানে 12 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট ইজ ফ্যাক্টরাইজ করা। সেই ফ্যাক্টোরিয়ালাইজ করা মানে মাল্টিপ্লাই আকারে সাজানো, তাই জন্য এটাও মাল্টিপ্লাই আকারে সাজানো, তাই এর থেকে এসছে ফ্যাক্টর এবং ফ্যাক্টর থেকে এসছে ফ্যাক্টোরিয়াল, অনেকগুলো প্লুরাল ফর্ম, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল এসছে। এবং তুমি জানো, যেহেতু ম্যাথমেটিশিয়ানরা একটু লেজি, তাই জন্য ওরা এই ফ্যাক্টোরিয়াল কথাটা বলছে ইউজ করবে না, তাই জন্য এই ফ্যাক্টোরিয়ালকে ডিনোটেড করা হয় 5 ফ্যাক্টোরিয়াল অথবা 5 দিয়ে। তাহলে এই দুটো ওয়ার্ড দিয়ে ডিনোট করা হয়। তাহলে টোটাল কথা দাঁড়ালো কি বাবা, যে আমি যদি ফ্যাক্টোরিয়াল বুঝি, তাহলে যদি আমাকে বলা হয় যে 100 ফ্যাক্টোরিয়াল, তাহলে তুমি তখন কি করবে? তুমি তখন বলবে যে স্যার আমি 100-র আগে যত ন্যাচারাল নাম্বার আছে সবাইকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 100 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 100 ইন্টু 99 ইন্টু 98 ইন্টু 97, এরকম করে করে ডট ডট করে করে তুমি যাবে 1 পর্যন্ত, এবং তার আগের নাম্বার 2 আছে, তার আগের নাম্বার 3 আছে, তাহলে এরকম করে তুমি ডট ডট করে 1 পর্যন্ত যাবে। এবার ঘটনা হলো, তুমি মনে করছো যে না, আমার এতটা লিখতে ভালো লাগছে না, আমি মাল্টিপ্লাই করব না, আমি 100 লিখেছি, 99 লিখেছি, 98 লিখলাম, 97 লিখলাম, 96 লিখলাম, আমার আর ভালো লাগছে না, আমি এতগুলো লিখেছি, আর আমি লিখতে চাইছি না, যেহেতু আমি অঙ্ক প্র্যাকটিসও করি না, তাহলে এতটা লিখবো কেন? তাহলে এটা 95 ফ্যাক্টোরিয়াল স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে আমি এই পর্যন্ত 1 পর্যন্ত যাব না, তাহলে যেখানেই যাব, যেখানে থামতে চাইছি সেখানে ফ্যাক্টোরিয়াল করে দেবো, দ্যাট ইজ 100 ফ্যাক্টোরিয়াল। এটা মানেও 100 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড এটা মানেও 100 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল কথার অর্থ আশা করি তুমি বুঝেছো। তাহলে আমি যদি এখন বলি বাবা বলো তো এন ফ্যাক্টোরিয়াল মানে কি, তুমি ডেফিনেটলি বলবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি করে করে ডট ডট করে করে 3 2 1। এবার তুমি বলবে যে স্যার আপনি তো বললেন যে 100 থেকে 100-এর আগে যতগুলো ন্যাচারাল নাম্বার সবাইকে মাল্টিপ্লাই করতে, তাহলে এন এর আগে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু কেন হচ্ছে? দেখো বাবা, এর আগে ন্যাচারাল নাম্বারগুলো এরকমই হয়। কেন? তুমি 100 পেয়েছো, 100 থেকে 1 বাদ দাও 99 পাবে, 100 থেকে 2 বাদ দাও 98 পাবে, 100 থেকে তুমি 3 সাবট্রাকশন করো 97 পাবে। সেম ভাবে এন যদি হয় তার আগের সঙ্গে এন মাইনাস ওয়ান, তার আগের সঙ্গে এন মাইনাস টু এবং তার আগের সঙ্গে এন মাইনাস থ্রি, তাহলে ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস এটা। বলো, ফ্যাক্টোরিয়াল ওয়ার্ড সম্পর্কে তুমি পরিচিত হয়েছো? ফ্যাক্টোরিয়াল ওয়ার্ড সম্পর্কে তোমার আর কোনো ভ্রান্ত ধারণা নেই, আশা রাখছি নেই। এবার আমি কিছু সামনে আসি বা কিছু টপিকে আসি যেগুলোর উপর বেস করে আমরা এগোবো। কীরকম জিনিস?
দেখো তো বাবা, কতগুলো জিনিস আমি তোমাকে বলি। ধরো তোমাকে বলা হলো যে 5C3, তাহলে এই কথাটার অর্থ তুমি এক্ষুনি কি পড়েছো, যে 5টা কোনো অবজেক্ট আছে, তার মধ্যে 3টেকে সিলেক্ট করা, এটা পড়েছো। এবার আমি বলছি, বলো তো বাবা, 5টার মধ্যে 3টে সিলেক্ট করা তো নর্মাল ব্যাপার, কিন্তু আমি তোমাকে বললাম যে তুমি 3জনের মধ্যে 5জনকে সিলেক্ট করো, তাহলে সেটা কোনোদিন পসিবল হবে না, কখনো সম্ভব নয়। তুমি 3জন মানুষ আছে, তার মধ্যে 5জনকে কিভাবে সিলেক্ট করবে? তুমি সিলেক্ট করতেই পারো না, 3জনের মধ্যে থেকে 5জন সিলেক্ট করতে পারো না। দ্যাট মিনস এনসিআর, এখানে এই এনটা অবভিয়াসলি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু আর হবে। তার মানে এন এর ভ্যালুটা হয় আর এর থেকে বড় অথবা আর এর সাথে ইকুয়াল, দ্যাট ইজ কম্বিনেশন। এবং এটা সেমভাবে পারমুটেশনের ক্ষেত্রেও প্রযোজ্য, যে এন গ্রেটার দেন ইকুয়াল টু আর। এবার তুমি বলবে যে স্যার কেন বললেন এটা? কারণ যেহেতু পারমুটেশনকে বলেছি কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ, তাহলে যেহেতু এটা কথা হয়ে আছে আমাদের, তাহলে কম্বিনেশন হতে গেলে তো এনটা বড় হতে হবে, তাহলে পারমুটেশন হতে গেলে এনটা আরোই বড় হতে হবে আর এর থেকে, অথবা সমান হতে হবে। তাহলে এটা একটা তুমি মনে রাখছো, যে জিনিসটা তোমার দরকার, প্রয়োজনীয়। আর কি জিনিস জানবো? আর কতগুলো জিনিস জানবো যেগুলো শর্ট ট্রিক আমরা অঙ্ক করতে করতে ইউজ করব। এগুলো সম্পর্কে বিশ্লেষণ আমার প্রত্যেকটা প্রুফ আছে, আলোচনা আছে, সব করতাম, কিন্তু বিশ্বাস করো এটা কখনোই একটা ক্লাসে শেষ হবে না। 4টে থেকে 5টা ক্লাস যদি আমাকে দাও, তাহলে আমি পারমুটেশন কম্বিনেশন তোমাদের গুলিয়ে খাইয়ে দিতে পারবো। এত বড় কথা বললাম, কিন্তু এতটা সময় আমাদের নেই, যেহেতু আর মোটে 3 মাস বাকি, তো আমাকে একটু স্পিডে এগোতে হবে, সুতরাং আমি সবকটা প্রুফ দেখাতে পারছি না, এবং তোমাদের সিলেবাসেও নেই। তো অঙ্ক যাদের ভালো লাগে তাদের এগুলো করতে বেশ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, আমি নিরুপায়। তো পরপর করে আমি কিছু ফর্মুলাগুলো বলি, যেগুলো আমাদের শর্ট ট্রিক হিসাবে কাজে লাগবে। ধরো এন সি আর কোথাও বলা আছে, সেটা ইকুয়াল টু তুমি বলতে পারবে এন সি এন মাইনাস আর। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই প্রশ্ন মাথায় এনো না, মাথায় জাগিও না, সব কিছু আমি ডিটেলসে আলোচনা করে দেবো অঙ্কের মধ্যে। নেক্সট আমি বললাম এন সি আর ইকুয়াল টু তা বললাম প্লাস এন সি আর মাইনাস ওয়ান, এই দুটো প্লাস করছি। দেখো বাবা, এটা আর, আর এখানে আর মাইনাস ওয়ান, এবং উপরেরটা ম্যাচ করছে। ফর্মুলাগুলো ভালো করে খেয়াল করো, মানে আমাকে অ্যাপ্লাই করার সময় এইগুলো খেয়াল রাখতে হবে। এখানে এন এন ম্যাচ করছে, আর নিচে একটা আর আছে, একটা আর মাইনাস ওয়ান আছে, তাহলে ডেফিনেটলি বলতে পারবো এন প্লাস ওয়ান সি আর হবে। কিভাবে হলো, কেন হলো, কি প্রসেসে হলো, সব বোঝাবো আমি সামের মধ্যে দিয়ে। এখন বোঝাতে পারছি না, সমস্যা হয়ে যাবে। এন সি যদি বলি এক্স ইকুয়াল টু এন সি ওয়াই, তাহলে তুমি বলবে যে স্যার এখানে এন এন ম্যাচ করছে, সি সি ম্যাচ করছে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। একদম ঠিক বলেছো, এক্স ইকুয়াল টু ওয়াই হবে। কিন্তু বাবা, এটা সব সময়ের জন্য হবে না। কোন সামের জন্য হবে না, আবার কোন সামের জন্য হবে, সেটাও আমাকে জানতে হবে, সেটাও আমি অঙ্কের মধ্যেই আলোচনা করব। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হলো, ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু ওয়াইটা তো হবে, কিন্তু এটা সব সময়ের জন্য হবে না। তাহলে আর কি হতে পারে? আর হতে পারে, আর হতে পারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন হবে। এবার তুমি বলবে স্যার কিভাবে হলো, এটা একটু ছোট্ট বলি, নাহলে আমি না বলেও থাকতে পারছি না, একটু বলি তোমাদের। ধরো আমি এই 1 নম্বরটা যেটা আমি বললাম, এটা কি বলেছি বাবা? এন সি আর ইকুয়াল টু এন সি আর মাইনাস ওয়ান। এবার দেখো তো বাবা, আমি এখানটায় এই নিচের দুটোকে যদি যোগ করি কি পাচ্ছি? নিচের দুটোকে, সরি এটা এন মাইনাস আর হবে, একটু মিস করেছি বাবা, এটা এটা এন মাইনাস আর হবে, এন মাইনাস আর, একটু মিস করলাম, যাই হোক। তাহলে এই দুটোকে চলো তো বাবা অ্যাড করি, তাহলে আর প্লাস এন মাইনাস আর, তুমি বলবে আর আর ক্যান্সেল আউট, ইকুয়াল টু এন পেলাম। তাহলে কোনটা পেলাম? উপরেরটা পেলাম, তাই না? তাহলে এখন যদি এটা আর এটা অ্যাড করি, তাহলে ডেফিনেটলি এন পাবো।
তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমি বলতে পারবো যে দ্যাট ইজ কল্ড এন। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আসি। যদি এটা না জানলেও হবে, কিন্তু যারা জয়েন্ট দেবে তাদের জানতে হবে। জয়েন্টের জন্য বলছি শেষেরটা, যেটা হচ্ছে ব্লু কালারে লিখছি, এন সি আর, ব্লু নয় সরি, গ্রিন, এন সি আর, এন সি কালার চিনছি না, কালার ব্লাইন্ড হয়ে গেছি আমি, এন সি আর মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু আমি বলতে পারবো এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর। এটা সবার না জানলেও চলবে, বাট লিখে রাখো, শর্ট ট্রিকে কাজে লাগবে। জয়েন যারা দেবে তাদের এটা খুব কাজে লাগবে, প্রচুর ইউজ আছে এই ফর্মুলাটার। ক্লিয়ার? তাহলে সবকটা পারমুটেশন এই কম্বিনেশনের ফর্মুলা লিখিয়ে দিলাম। এবার পারমুটেশনও বলে দেবো, দুটো একসঙ্গে কভার করব আমি, দুটো আলাদা চ্যাপ্টার, বাট আমি তোমাদের এমন করে পড়াচ্ছি যেটাতে কোনো জায়গায় কোনোভাবেই তোমরা কোনো রকম অসুবিধা ফেস করবে না। ক্লিয়ার? তাহলে এই হলো পারমুটেশন কম্বিনেশনের কিছু টপিক, কিছু জায়গা, কিছু পোর্শন। পারমুটেশনের ফর্মুলা ধীরে ধীরে বলবো। আগে সবকটা জিনিস মাথায় সাজিয়ে নাও, নিয়ে আমাকে যদি কোনো কোয়েশ্চেন থাকে করো। এবার আমি ধীরে ধীরে সামনের দিকে যাব। ওকে, ক্লিয়ার? চলো সাম বলি। কিরকম সাম দেখো, এক এক করে বলি, ঠিক আছে? আমি একদম তোমাদের বাংলা মিডিয়ামের বাংলা ভার্সনের যে বইটা আছে সেটা ধরেই পরপর করাবো, যেহেতু আমরা ফার্স্ট ক্লাস করছি। তো বেসিক নলেজটা আগে গেন করে নাও। দেখো আমি কোয়েশ্চেন বলছি, এই কোয়েশ্চেনগুলো বই আপাতত দরকার নেই, আমি পরপরই এগোবো, যেমনটা প্রিভিয়াস ক্লাসগুলোতে এগিয়েছি সেইভাবেই করব। চলো দেখো, এন প্লাস ওয়ান পি থ্রি ইকুয়াল টু 10 ইন্টু এন মাইনাস ওয়ান পি টু আছে। তোমাকে বলেছে ফাইন্ড এন, এন এর ভ্যালু ফাইন্ড করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কোয়েশ্চেন আমি কিভাবে সলভ করব, চলো দেখা যাক। দেখো ভালো করে বুঝবে, আমরা এন পি আর এটা ইকুয়াল টু কি জেনেছি বাবা? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জেনেছি। আর এন সিআর বলতে কি জেনেছি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা জেনেছি।
আর ফ্যাক্টোরিয়াল মানে তো আমরা ডিটেলসে আলোচনা করলাম কি হয় কেন হয়। এবার তাহলে আমি এইটুকু জায়গাকে যদি ভাঙি তাহলে বাবা তুমি বলবে যে স্যার এটা হবে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস ওয়ান মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। আরামসে বলে দিতে পারলে। এবার দেখো বাবা আমি এখন তাহলে আলটিমেটলি কি বলতে পারি, আর একটু সাজিয়ে লিখি, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখলাম আর নিচে লিখছি n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, যেহেতু ক্যালকুলেশন হচ্ছে ইকুয়াল টু 10 ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এ শূন্য। এবার আমি ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন বলি। কি বলেছিলাম বাবা? n ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস n ইন্টু n মাইনাস ওয়ান, তারপরে n মাইনাস টু, তারপর n মাইনাস থ্রি, এরকম করে করে চলবে। যদি আমি এই অবধি স্টপ করি তাহলে এখানেই ফ্যাক্টোরিয়াল হবে। ক্লিয়ার? এবার দেখো আমি এই n প্লাস ওয়ানটা লিখলাম, তাহলে তার পরের টার্ম হবে কি n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তারপরের টার্ম হবে কি বাবা, ডেফিনেটলি n প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান ওয়ান কাটছে, তার মানে n মাইনাস ওয়ান। এই অবধি আমি স্টপ করলাম। ক্লিয়ার? এবার প্রশ্ন করতে পারো তুমি যে স্যার এই অবধি কেন স্টপ করলেন? দেখো রাইট হ্যান্ড সাইডে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে, তাই না বাবা? তাহলে n মাইনাস ওয়ানটা তুমি ক্যান্সেল করতে পারবে। এটাই হচ্ছে আমার মূল মোটিভ। ওকে, এখানে কি হবে n মাইনাস টু, তারপরের টার্ম এক কমবে, তাহলে n মাইনাস টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখানে স্টপ করলাম। এবার তুমি আবারও প্রশ্ন করবে স্যার কেন? কারণ এখানে n মাইনাস থ্রি আছে তোমার কাছে। ক্লিয়ার? তাহলে টেন ইন্টু ডেফিনেটলি বলবে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অ্যান্ড n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল। এবার তুমি দুম করে এটা আর এটা কেটে দিতে পারো, আর দুম করে এটা আর এটাও কেটে দিতে পারো। তাহলে এখন তুমি পাচ্ছ উপরে n প্লাস ওয়ান অ্যান্ড এই ওয়ান ওয়ান কেটে গেলে n, আর এই টেনের সাথে মাল্টিপ্লাই করছি n মাইনাস টু। ক্লিয়ার? এই শূন্য। দেখো এবার আমার কাছে এই সিম্পলিফিকেশনটা করা একেবারে মামুলি ব্যাপার। কেন? এটা n স্কোয়ার প্লাস n হলো আর মাইনাস টেন n, আর টেন টু যা টোয়েন্টি ইকুয়াল টু জিরো। তাহলে n স্কোয়ার মাইনাস নাইন n প্লাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো। তাহলে n স্কোয়ার, তাহলে পাঁচ চারে কুড়ি, তাহলে মাইনাস ফাইভ n মাইনাস ফোর n প্লাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো। তাহলে এখন তুমি বলবে যে স্যার এখানে n কমন নিলে n মাইনাস ফাইভ পাবো, আর মাইনাস ফোর কমন নিলে n মাইনাস ফাইভ পাবো ইকুয়াল টু জিরো। তাহলে n মাইনাস ফাইভ একটা টার্ম, n মাইনাস ফোর একটা টার্ম ইকুয়াল টু জিরো। তাহলে n মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো যদি হয়, n ইকুয়াল টু ফাইভ, n মাইনাস ফোর ইকুয়াল টু জিরো যদি হয়, n ইকুয়াল টু ফোর হবে। ক্লিয়ার? তাহলে n ইকুয়াল টু তুমি পেলে কত বাবা, ফোর, অ্যান্ড পেলে কত, ফাইভ। তাহলে এই দুটো ভ্যালু কি হতে পারে? ডেফিনেটলি হতে পারে, দুটো ভ্যালুই হতে পারে। বলো কি ডাউট আছে, কি অসুবিধা আছে, বলো আমায়। কোনটা বলো তো, n প্লাস ওয়ান মাইনাস ওয়ান? দেখো একটা করে তো আমার মাইনাস হবে, ওয়ান মাইনাস হবে, তারপরে আবারও ওয়ান মাইনাস হবে। তার মানে যদি টেন হয় তাহলে টেন ফ্যাক্টোরিয়াল হলে টেন হলো,
তারপরের টার্ম 10 - 1 হলো 9 হলো, তারপরে আবার একটা মাইনাস হবে 8 হবে, তারপরে আবার একটা 1 মাইনাস হলে 7 হবে। তাহলে এখানে n+1 ছিল, একটা 1 মাইনাস হয়েছে, তারপরে শুধু n পড়ে আছে, তাহলে 1 1 কেটে গেলে তাহলে তার থেকে আবার একটা 1 মাইনাস যাবে, এর পরের টার্ম কি হবে, আবার একটা 1 মাইনাস যাবে, তাই হয়েছে। বলো আর কার কোনো ডাউট আছে নাকি? ওকে, চলো নেক্সট। হ্যাঁ বলো। রাইট সাইডেও তো হয়েছে, রাইট সাইডে কেন করলাম না, কারণ n-1 চলে এসছে, ক্যান্সেল আউট করব। যদি রাইট সাইডে প্রয়োজন পড়তো রাইট সাইডেও করতাম। যেমন আরো যাই, দাঁড়াও আরো কিছু সাম করি। যেমন কোয়েশ্চেন নাম্বার 2 বললাম, 2 বলছি দেখো, np5 ইকুয়াল টু 20 np3, ধরো এরকম আছে। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে, এটা কি বলতে পারবে, তুমি বলবে যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই, তুমি এখন বলতে পারো n-5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 20 ইন্টু, এখানে বলতে পারো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-3 ফ্যাক্টোরিয়াল হবে। এবার দেখো, উপরে আর ফ্যাক্টোরিয়াল ভাঙবো না, কারণ এটা ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে 1 বাই, এখানে n-5 আমি এখানে রেখে দেব। তাহলে এই যে প্রশ্ন করছিলে রাইট হ্যান্ড সাইডে কেন হলো না, এবার আমি রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেট করব। কেন, দেখো রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেট করলে তবেই আসবে। কেমন, কেমন দেখো, n-3 হলো, তারপরের টার্ম কি হবে, n-3-1, তাহলে n-4, তারপর আবার একটা 1 মাইনাস যাবে n-5। আর বাবা আমি এগোবো না, এখানে স্টপ করব, হলো। তাহলে n-5 ফ্যাক্টোরিয়াল n-5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট, দ্যাট ইজ এটা এখানে মাল্টিপ্লিকেশন 1 এর সাথে হবে। তাহলে n² -4n -3n প্লাস 12 ইজ ইকুয়াল টু 20। তাহলে n² -7n, এটাকে লেফট হ্যান্ড সাইডে আনলে ডেফিনেটলি -8 পাবে। তাহলে এবার তুমি মিডিল টার্ম করে দাও বাবা। তাহলে 8n প্লাস n -8, তাহলে তুমি এখন বলতেই পারবে এই দুটো থেকে n কমন নিলে n-8 প্লাস 1 কমন নিলে n-8 ইকুয়াল টু 0। তাহলে ডেফিনেটলি n-8 আর n+1 ইকুয়াল টু 0। তাহলে একটা ভ্যালু n ইকুয়াল টু 8 পেলাম, আর একটা ভ্যালু n ইকুয়াল টু মাইনাস পেলাম। এবার বলো এটা কি হবে বাবা, এটা হবে না, এটা ইম্পসিবল। এবার কোয়েশ্চেন হলো কেন এটা হবে না, কেন, আমি বলেছি যে ফ্যাক্টোরিয়াল মানে সবকটা ন্যাচারাল নাম্বার হতে হবে, তার মানে প্রিভিয়াস ন্যাচারাল নাম্বার। তাহলে -1 যদি হয়, তার ন্যাচারাল নাম্বার কি হবে, -1 নিজেই তো ন্যাচারাল নাম্বার নয়, তার প্রিভিয়াস ন্যাচারাল নাম্বার কি করে হবে, হবেই না। তাহলে n এর ভ্যালু 8 হলো তোমার অ্যান্সার। বলো কারোর কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করো। ওকে, কোনো কোয়েশ্চেন নেই, তো পরের যাই আমরা এবার। নেক্সট যাই, দেখো নাম্বার 3। এবার বলছি n+1 p4 is to
n minus 1 p3 equal to 72:5 এইটা আছে, এটা আমার কাছে এই কোশ্চেনটা আছে। ক্লিয়ার? তাহলে এটা মানে কি? তুমি বলবে যে স্যার এটা মানে n+1 ফ্যাক্টোরিয়াল, তারপর ডেফিনেটলি বলবে স্যার n+1 - 4 ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি বাবা? n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 - 3 ফ্যাক্টোরিয়াল। এটা মানে এটা। এবার দেখো বাবা, n+1 আর n+1 - 1 করবো, একটা 1 মাইনাস দেবে, তাহলে n+1 - 1 করলাম, তাহলে n হলো। আমি এইটা দেখতে পাচ্ছি n-1 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে এর সাথে ক্যান্সেল আউট করার জন্য তাহলে এখানে n হলো 1 1 কেটে গেল, তারপর আবারও একটা 1 মাইনাস যাবে, এবার এখানে স্টপ করব, কারণ যাতে n-1 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হয়। ক্লিয়ার? নিচে কি আছে বাবা? n 4 থেকে 1, তার মানে n-3 আছে ডেফিনেটলি। তারপরের টার্ম তুমি বলবে স্যার n-3 -1 করলে n-4 হবে, তাহলে এখানে স্টপ করব, যেহেতু আমি রাইট হ্যান্ড সাইডে এখানে দেখতে পাচ্ছি। তাহলে n+1 ফ্যাক্টোরি সরি n-1 ফ্যাক্টোরিয়াল, এটা মাইনাস, হ্যাঁ, আর এটা n-4 ফ্যাক্টোরিয়াল, এটা কিছু করব না, 72:5 হলো। তাহলে তুমি এখন বলবে স্যার এটা এটা ক্যান্সেল আউট হলো, এখানে এটা এটাও ক্যান্সেল আউট হলো, তাহলে এই টোটালটা থাকছে না। তাহলে এখন তুমি বলতে পারবে n ইন্টু n+1 তার নিচে n-3 ইকুয়াল টু 72/5। তাহলে মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লিকেশন, 5n² প্লাস 5n ইকুয়াল টু 72n মাইনাস 3 2 যা 6, 216। তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নাও 5n², এটা যদি এপাশে লেফট হ্যান্ড সাইডে আসে তাহলে মাইনাস সম্ভবত 67 হবে, প্লাস 216 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করে নেব। তাহলে 216 আমার কাছে আছে, তাহলে 216 যদি আমার কাছে থাকে, তাহলে 216কে কিভাবে মিডিল টার্ম করলে আমার হচ্ছে 67 আসবে। 216 আছে, তাহলে 216 যদি থাকে তাহলে ডেফিনেটলি আমি দেখো 216কে এখানে ভেঙে ফেলি, তাহলে 2 1 যা 2 5 যা, তাহলে এটা হলো। তাহলে এটা যদি হয় তাহলে এবার দেখো 3 9 যা 3 3 যা, এবার দেখো 67 কিভাবে আসছে তোমার এখানে। 67 আনতে হবে কিন্তু। ভেরি গুড। আর 5 আছে কিন্তু, 5টা একটা নেওয়া হয়নি, 5 তার মানে এইটার সাথে এটা আর এটা নিলেই হবে। তাহলে 5n² মাইনাস 40n, তারপরে হচ্ছে 27n প্লাস 216 ইকুয়াল টু 0। তাহলে 5n কমন নিয়ে নাও, তাহলে n-8 মাইনাস 27 কমন নাও, n-8 ইকুয়াল টু 0। তাহলে একটা পেলে n ইকুয়াল টু 8, আরেকটা পেয়েছো n ইকুয়াল টু 27/5। এবার তুমি দেখো বাবা, এটা কিন্তু এবার ইম্পসিবল রেজাল্ট এসছে, মানে এই রেজাল্টটা হবে না। এবার তুমি কোয়েশ্চেন করতে পারো কেন হবে না? কারণ হলো একটাই, যে আমি বলেছি ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে 27/5 মোটেও একটা ন্যাচারাল নাম্বার নয়, তাহলে n ইকুয়াল টু 8, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার।
আশা করি তুমি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা এক্ষেত্রে হচ্ছে না। তো সুতরাং আরেকটু এগোই। ভালো করে বুঝবে। নেক্সট কোয়েশ্চেন যদি আমরা এভাবে বলি, 16 ইন্টু 15 pn ইকুয়াল টু 13 ইন্টু 16 pn, এই একটা রেজাল্ট আমি বললাম। তাহলে এটাও এন এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো চলো, 16 ইন্টু এটাকে বলতে পারবে 15 ফ্যাক্টোরিয়াল, দেন এটাকে বলতে পারবে 15 মাইনাস এন ফ্যাক্টোরিয়াল হবে, ইকুয়াল টু 13 ইন্টু 16 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 16 মাইনাস এন ফ্যাক্টোরিয়াল হলো। ক্লিয়ার? তাহলে 16 ইন্টু 15 আছে, তাহলে 15টা আমি রাখবো, কারণ দেখো 16 তার পরের নাম্বারই 15, ক্যান্সেল করতে পারবো। এখানটায় 15টাকেও আমি রাখবো, এখানে কিছু করছি না, ইকুয়াল টু 13 ইন্টু 16 তার পরের নাম্বার ডেফিনেটলি 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 16 মাইনাস এন, আর তার পরের নাম্বার 16 মাইনাস এন মাইনাস 1 মানে 15 মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল করে দাও, 15 এর সাথে 15 ক্যান্সেল করে দাও, 16 এর সাথে এই 16 ক্যান্সেল করো, তাহলে ডেফিনেটলি তুমি পাবে যে 16 মাইনাস এন ইকুয়াল টু 13, তাহলে এন ইকুয়াল টু ডেফিনেটলি 3। ভেরি ইজি ছিল এটা। বলো, আই থিঙ্ক অসুবিধা খুব একটা হচ্ছে না, হবে না, এবং হওয়াটা না হওয়াটাই স্বাভাবিক। এবার চলো আরো একটু ভিন্ন টাইপের অঙ্ক করি। এবার দেখো তোমার কাছে কোয়েশ্চেন এমন বলেছে, ভালো করে বোঝো, n প্লাস আর পি টু ইকুয়াল টু 1/10। এখানে দেখো বাবা n প্লাস আর বলেছে, ক্লিয়ার? আর একটা টার্ম আছে n মাইনাস আর পি টু, এটা ইকুয়াল টু আছে 20, এরকম আছে। তাহলে এই দুটোকে সলভ করব, এবং এখানে ভ্যারিয়েবল কটা, দুটো আছে, একটা কি বাবা, একটা এন একটা আর, তাহলে দুটোর ভ্যালুই ফাইন্ড করতে বলেছে, মানে এখানে আমাকে ফাইন্ড করতে বললো এন অ্যান্ড আর, তাহলে এই দুটো ভ্যালু আমার ফাইন্ড করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এই দুটো ভ্যালু আমি ফাইন্ড করব যে রেজাল্টটা আছে। প্রথমত তুমি যে জিনিসটা জানো সেটাই আগে করে ফেলো, এটা হবে এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল, ডেফিনেটলি নিচেরটা হবে এন প্লাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1/10। এটা তুমি বলতে পারবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এটা এন মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 20। তাহলে এন প্লাস আর এটা নিলাম, তারপরের নাম্বার কি হবে, এন প্লাস আর মাইনাস 1 হবে, তাই না বাবা? তারপরে আরো একটা 1 মাইনাস যাবে, এন প্লাস 1 আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে স্টপ করবো, আর এগোবো না। এখানে কি হচ্ছে দেখো বাবা, এন প্লাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 110। তাহলে এটা হলো, তাহলে এই দিকটাও করবো, তাই এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর, এন মাইনাস আর প্লাস সরি মাইনাস 1 ইন্টু এন মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, ডেফিনেটলি তুমি বলবে এন মাইনাস আর মাইনাস 2 আর মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল হবে ইকুয়াল টু 20। তাহলে এটা ক্যান্সেল করো, এখানে এটাও ক্যান্সেল করো, তাহলে ডেফিনেটলি তুমি বলবে যে স্যার এন মাইনাস এন প্লাস আর হবে, আর একটা টার্ম হবে এন প্লাস আর মাইনাস 1 ইকুয়াল টু 110। এখানে হবে এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 ইকুয়াল টু 20।
তাহলে এটা পেলে। এবার এখানটায় ভালো করে বুঝবে, এই জায়গাটা থেকে তুমি আর কিছুই এগোতে পারবে না। এবার এখানে একটা ট্রিক তোমায় আমি কাজে লাগাবো। সেই ট্রিকটা কি, ভালো করে দেখো। এই পর্যন্ত আগে এসো, কোনো ডাউট থাকলে আমাকে কোয়েশ্চেন করো, যে কি ডাউট আছে, কি ডাউট হচ্ছে তোমার। দেখো, দুটো ভাবে বলি। প্রথমত, এইটুকু জায়গাকে ভালো করে মন দিয়ে বুঝবে, এইটুকু জায়গা সেম জায়গা তো, এটাকে আমি মনে মনে এক্স ভাবছি এবং এটাকেও এক্স ভাবছি। এইটুকু জায়গাকে তুমি মনে মনে ওয়াই ভাবো, অ্যান্ড এটাকেও তুমি ওয়াই ভেবে নাও। তাহলে এক্স যদি ভাবো, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান অন জিরো। তাহলে ডেফিনেটলি তুমি বলতে পারবে, এক্স না ভেবেও করা যায় কিন্তু, হ্যাঁ, আমি তোমাকে বোঝানোর জন্য বলছি যাতে সহজে বুঝতে পারো। ভালো করে বুঝবে, এইখানটায় যখন এরকম পরিস্থিতি হবে, একটা শর্ট ট্রিক অ্যাপ্লাই করবে নিজের সুবিধা মতো। দেখো, মানে এই যে নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বারটাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে সাজাও, যে সংখ্যা দুটো পর পর থাকবে বা পরস্পর মৌলিক সংখ্যা। আবার পাতি বাংলা ভাষায় পরস্পর মৌলিক সংখ্যা হবে। তাহলে 11 10-এ 110, যেখানে 11 10 দুটো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এই জায়গাটা থেকে আমি বলতে পারবো n+r ইন্টু n+r-1। এখান থেকে আমি বলতে পারবো 11 × 10, তাই না? 11 11 × 10, তাহলে আমি বলতে পারি 11 × 10। সেটাকে আবার লিখতে পারি 11 × 11 - 1। তাহলে বাবা কি হচ্ছে, n+1 মানে 11, এখানে n+r 11। তাহলে n+r তুমি কত পেলে, 11। দ্যাট ইজ শর্ট ট্রিক। তাহলে এখানেও তুমি তাই করো, n-r n-r-1। তুমি এই দুটোকে এমন সংখ্যার দুটোর গুণফল করে সাজাও, যেটাকে তুমি এইভাবে লিখতে পারবে। তাহলে এটাকে লেখো 5 × 4, 5×4=20, যেন পরস্পর মৌলিক হয়। তাহলে 5, আর এখানে লিখতে পারি 5-1। তাহলে এখন n-r = 5। এবার দেখো বাবা, এই দুটোকে যদি সলভ করে নাও, তাহলে ডেফিনেটলি এবার তুমি সমাধান পেয়ে যাবে। কিরকম, তাহলে n-rটাকে এর নিচে লিখছি, n-r = 5, আর ক্যান্সেল আউট, 2n = 16, তাহলে n = 8। তাহলে n এর ভ্যালু যদি 8 বসাও, তাহলে 8 + r = 11। তাহলে r হবে 8, যদি বাদ দাও তাহলে 11 থেকে 8 গেলে 3। তাহলে r এর ভ্যালু ডেফিনেটলি 3 পেলাম, এবং n এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে 8। বলো, আই থিঙ্ক কোনো ডাউট নেই, কোনো সমস্যা নেই। ওটা ওটা তো আমি বোঝানোর জন্য বললাম, তুমি এটা নাও ভাবো তাও অসুবিধা নেই। আমি ভাবতে বললাম এটা সিঙ্গেল টার্ম, ধরো এক্স এমই নিলাম। এইবার এই 110টাকে আমি যদি লিখি 11 × 10, 11 × 10, তাহলে আমি এইখানটায় বলতেই পারবো 11 × 10। সেই 11 এইখানে আবারও লিখতে পারি 11 × 11 - 1। তাহলে এখন এক্স এর ভ্যালু 11 বলতে পারবো, এখানেও এক্স হচ্ছে, তাও 11 বলতে পারবো। তাহলে এক্স যদি 11 হয়, এক্স কাকে ধরেছিলাম, n+r, তাহলে n+r-টা 11। ক্লিয়ার? পেজটা উপরে তুলবো না নিচে নামাবো? দাঁড়াও, নাও লিখে নাও।
ওকে, পজ করলাম এবার। ওকে, দেখলে কেমন টাইপের কিরকম সাম হয়। এবার আরেকটা সাম তোমায় দিই। এই টাইপটা এটাই লাস্ট, আর দেবো না, তোমাদের বইতে আর নেইও, দেবো না, পরপর করাবো এবার থেকে। দেখো, 9p5 প্লাস 5 × 9p4 ইকুয়াল টু 10pr, এরম দেওয়া আছে। বলো তো বাবা, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? ট্রাই করবে? করো। হয়ে গেলে বলবে, চুপচাপ থাকবে না। হুম, আর এর ভ্যালু ফাইন্ড করতে হবে। এইটা না বিশেষ কায়দার আর হয়ে গেছে, দাঁড়াও ভালো করে লিখি। আর আচ্ছা, যতটা হয়েছে তারপর থেকেই বলি আমি। কি করবে? 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 - 5 মানে 4 ফ্যাক্টোরিয়াল, প্লাস 5 × 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, আমি এটাকে লিখলাম 4 ফ্যাক্টোরিয়াল, এই সরি 5 ফ্যাক্টোরিয়াল, 10pr। এটার একটা শর্টট্রিকের ফর্মুলাও আছে, সেটাও নাই বলে দেবো। 10টাকে ভাঙছি না, পরে আমরা ইউজ করব। যাই হোক, এই অবধি ধরো রইল। এবার তুমি কি করবে বাবা? ডেফিনেটলি 9 ফ্যাক্টোরিয়াল করলে ডিভাইডেড বাই ধরো 4 ফ্যাক্টোরিয়াল লাগলে, আমি যত ছোট করা যায়, যত শর্টে করা যায় তো সেইভাবে করছি। 9 ফ্যাক্টোরিয়াল, আমি এটাকে 5 × 4 ফ্যাক্টোরিয়ালে স্টপ করলাম, ইকুয়াল টু 10pr লিখলাম। ক্লিয়ার? এবার আমি দেখো বাবা, 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল কমন নিচ্ছি, নিলে এখানে 1 1 প্লাস এখানে থাকছে 1, কারণ 9/4 ফ্যাক্টোরিয়াল এখানে 5 5 তো ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 1 + 1 হচ্ছে। তাহলে ডেফিনেটলি বলতে পারবো, এই পোর্শন থেকে আমি বলতে পারছি, দেখো একটা কি হচ্ছে, 2 হচ্ছে। এবার এই জায়গাটা মনে রাখতে হবে, আমি উপরে একটা 10, প্রশ্ন করো না কেন 10 মাল্টিপ্লাই করলাম, পরে বলছি। 9 ফ্যাক্টোরিয়াল করলাম,
ডিভাইডেড বাই এখানেও একটা 10 মাল্টিপ্লাই করেছি ইন্টু 2। এবার বলছি দেখো 2 5 যা 10, তাহলে উপরে আমি কি বলতে পারবো? উপরেরটা 10 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো আর নিচেরটা 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো। এবার তুমি বলবে স্যার কেন? কারণ দেখো 10 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়? 10 ইন্টু 9 ইন্টু 8 এরকম করে যাবে, আমি 9-এ স্টপ করছি। 9-এ স্টপ করা মানে এটাই তো 10 ফ্যাক্টোরিয়াল। আবার 5 ফ্যাক্টোরিয়ালকে আমি কি লিখতে পারবো? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, কিন্তু আমি 4-এ স্টপ করছি, দ্যাট ইজ 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম। এবার এই পজিশন বা এই পোর্শন থেকে আমি কি করতে পারি? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই 5টাকে আমি লিখতে পারি বাবা 10 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 পি আর। এখন আমি এই লেফট হ্যান্ড সাইডকে ডেফিনেটলি 10 পি 5 বলতে পারবো, 10 পি আর। তাহলে 10 পি 5 10 পি আর, দ্যাট ইজ আর ইকুয়াল টু কত? 5। এবার এই ট্রিক কাজে না লাগিয়ে কেউ যদি এটাকেও ভেঙে ভেঙে করো তাও হবে, কিন্তু লেন্থি হবে। আমরা শর্ট কোশ্চেন করছি তাই এই ট্রিক অ্যাপ্লাই করব। কোন লাইনটা বলো? এইটা। এটাই কি করেছি না 10 ফ্যাক্টোরিয়াল করলাম, আর 5কে আমি শুধু 5টাকে বলছি, 5টাকে আমি ফ্যাক্টোরিয়াল ছেড়ে দাও, 5কে আমি লিখতে পারবো 10 মাইনাস 5, কারণ 10 থেকে 5 বাদ দিলে 5 হয়, তাই 10 মাইনাস 5 লিখেছি, যার ফলে এটা মানেই তো 10 পি 5। ওকে, বলো আর কারোর কোনো ডাউট থাকলে কোয়েশ্চেন করো। ওকে, বুঝেছো? চলো, তাহলে আমরা মোটামুটি পারমুটেশন কম্বিনেশনের একটু আইডিয়া পেলাম যে কিভাবে সলভ করবে কি করবে। তবে আমি এই পুরো ক্লাসটার একটা মোরাল বলি। মোরাল বলতে পুরো ক্লাসটা সম্পর্কে আমি কতটুকু জানলাম বা কতটুকু আমাকে মনে রাখতে হবে, যে আমি তাহলে কম্বিনেশন বলতে কি পড়লাম। কম্বিনেশন বলতে আমি শুধু এটুকুই জানলাম যে কম্বিনেশন দ্যাট মিনস বলতে এনটা তোমার কাছে কোনো অবজেক্ট আছে, এই এনটা অবজেক্টের মধ্যে যদি আর অবজেক্টটা আমার সিলেক্ট করা যায় তাহলে তাকে বলবো এনসিআর। আর পারমুটেশন কি বলেছি বাবা? পারমুটেশন আমরা বললাম যে এনটা অবজেক্ট তোমার কাছে আছে, তুমি তার মধ্যে আরটা অবজেক্ট সিলেক্ট করছো, আর অবজেক্ট তুমি নিচ্ছ এবং এই অবজেক্টগুলোকে নিয়ে তুমি আবারও রিঅ্যারেঞ্জ করছো, তাহলে তখন হবে এনপিআর। তাহলে কম্বিনেশন পারমুটেশনটাকে করতে সাহায্য করছে। তাহলে পারমুটেশন ইকুয়াল টু কম্বিনেশন প্লাস রিঅ্যারেঞ্জ। এবার একটা কথা, যদি আমি তোমাকে বলি যে এইটা যেহেতু হচ্ছে, এখন আমি তোমাকে বললাম যে বলো তো বাবা, তাহলে এটা যদি হয়, এটা বললাম এতগুলোর মধ্যে এতগুলো, এতগুলোর মধ্যে এতগুলো, এটা নাই বুঝলাম। কিন্তু আমি যদি বলি যে তোমাকে ধরো 10টা বস্তু তোমার কাছে আছে, এই 10টাকে নিয়েই তুমি সিলেক্ট করো, তার মানে 10-এর মধ্যে 10, তার মানে ক্লাসে 50 জন আছে, আমি চাইছি 50 জনই পাস করুক, 50 জনের মধ্যে কোনো একজন ফেল করবে না।
তাহলে কম্বিনেশন বা পারমুটেশন এই দুটো তো আমি বললাম যে এন এর মধ্যে 8টা নেব, এন এর মধ্যে 8টা নেব, নিয়ে নিয়ে হচ্ছে রিঅ্যারেঞ্জ করব। এটা নাই বললাম মানে এতগুলোর মধ্যে এতগুলো নেওয়া, কিন্তু আমি বললাম যে এন এর মধ্যেই এনটা নেব, বা 10 জন আছে সেই 10 জনই পাস করবে, বা 10টা স্টুডেন্ট নিয়েই আমি একটা ব্যাচ করব, বা আমি একটা গ্রুপ তৈরি করব। তাহলে এই 10-এর মধ্যে 10 নেওয়া, তখন হবে 10 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এই ফ্যাক্টোরিয়ালটা এখানে ইউজ হবে। যেমন আমি তোমাকে বললাম যে আমি তোমাকে একটা কোয়েশ্চেন বলি, ভালো করে বোঝো। এটা মনে হয় তোমাদের বইতে 8 নম্বর 9 নম্বর কিছু একটা আছে, তবে আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আমি এমনি ইন জেনারেল বলছি, নাও ম্যাচ করতে পারে, তবে কোয়েশ্চেনটা বোঝো। তোমাকে বললো যে BENGALI, তাহলে এটা কি বাবা? ডেফিনেটলি এটা তুমি বলবে যে স্যার এটা বেঙ্গলি। আমি বলছি বেঙ্গলি আমার জানার দরকার নেই, কারণ আমি অঙ্ক করছি, বাংলা টাংলা শিখবো না, জানি না কিছু বাংলা। কিন্তু আমি বলছি এই যে ওয়ার্ডটা আছে বা এই যে শব্দটা আছে, এই শব্দের অক্ষরগুলো নিয়ে তুমি জাগলিং করো। মানে কিরকম করবে? তুমি এই শব্দের অক্ষরগুলোকে নিয়ে সাজাচ্ছ, বিভিন্ন রকম ভাবে সাজাচ্ছ, কখনো ই আগে আনছো, বি পরে আনছো, এরকম সবগুলো নিয়ে এতগুলোর মধ্যে এতগুলো নেব এমন ব্যাপার আর বলছি না। তাহলে এতগুলো শব্দ আছে, এতগুলো তোমার কাছে অক্ষর আছে, এই অক্ষর আছে, এই অক্ষরটাকে নিয়ে কত রকম বা কতগুলো শব্দ তৈরি করা যাবে। এবার আমি এটা বলছি না যে প্রত্যেকটা শব্দের মিনিং থাকবে, কারণ প্রত্যেকটা শব্দের মিনিংই থাকবে না, মিনিং নাও থাকতে পারে। কারণ আমি যদি বলি EBLIGA, এরম করে যদি বলি, এরম করে যদি বলি, এন বলি, তাহলে এর এর কোনো আক্ষরিক অর্থ নেই, এটাকে উচ্চারণও আমরা করতে পারবো না হয়তো। এবলি জ্ঞান এরকম কিছু, আমি জানি না ইংরেজিতে এরকম কোনো ওয়ার্ড আছে কিনা, তো ছেড়ে দাও। কিন্তু আমি ওয়ার্ড সম্পর্কে পরিচিত নই, আমি বলছি যে এরকম কতগুলো তৈরি করা যাবে। তাহলে আমি এতগুলোর মধ্যে এতগুলো হলে তখন কম্বিনেশন, তখন পারমুটেশন হয়, সেটা নয় বুঝলাম, করেছি, জেনেছি। কিন্তু আমি বলছি সবটা নিয়ে তুমি জাগলিং করো, মানে উলট পালট করে সাজাও, মানে অনেকগুলো, মানে এইগুলো এক একটা গুটি তোমায় দেওয়া হলো, তুমি 2 হাত দিয়ে তুলছো নামাচ্ছ, তুলছো নামাচ্ছ, সাজাচ্ছ, একা একা সাজানো যাচ্ছে। তাহলে এরকম যদি হয়, তাহলে তার অ্যান্সার কি হবে? কত রকম ভাবে সাজানো যায়, তখন কিন্তু আমার হবে এই ফ্যাক্টোরিয়াল। কেমন? ধরো কটা ওয়ার্ড আছে এখানে, 1 2 3 4 5 6 7, তাহলে কটা ওয়ার্ড আছে বাবা? 7খানা ওয়ার্ড আছে, এবং এই 7 ফ্যাক্টোরিয়াল তাহলে আমার অ্যান্সার। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি বাবা? তাহলে ডেফিনেটলি তুমি বলবে যে 7 ফ্যাক্টোরিয়াল মানে স্যার 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। তাহলে এবার এটাকে তুমি ক্যালকুলেশন করে নেবে যে এই ফ্যাক্টোরিয়াল মানে অ্যান্সার কত। এই ফ্যাক্টোরিয়াল, সরি, এই ফ্যাক্টোরিয়াল মানে সম্ভবত অ্যান্সার হবে 5040, সম্ভবত, কারণ মানে এটা আমার মুখস্থ আছে সেই কারণে বলে দিলাম, সম্ভবত 50, ভুলও হতে পারে, যাই হোক জানি না, 10 অব্দি মুখস্থ রেখেছিলাম, বলে দিলাম সেখান থেকে। তাহলে এটা মানে হচ্ছে 5040, এরকম টাইপের কিছু একটা অ্যান্সার আসবে, তোমরা চেক করে নেবে মাল্টিপ্লাই করে। তাহলে এইটা আমি বলতে পারি যে ধরো এইটা আমার কাছে হলো, তাহলে এই 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 জিনিসটা আমি তাহলে বলতে পারলাম যে এর ভ্যালু হচ্ছে এটা আছে, তাহলে এটা অ্যান্সার। এবার আমি একটু চেঞ্জ করি, চেঞ্জ করে আমি এই যে এখানে একটা বেঙ্গলি ওয়ার্ড নিয়েছি, এখন আমি এই বেঙ্গলি ওয়ার্ড থেকে আমি ধরো আরেকটা ওয়ার্ড নিলাম স্ট্যাটিস্টিক্স। তাহলে স্ট্যাটিস্টিক্স একটা ওয়ার্ড নেই, তাহলে স্ট্যাটিস্টিক্স বানান কি গো? STATISTICS, সম্ভবত এটাই স্ট্যাটিস্টিক্স বানান। ঠিক আছে, তো এই স্ট্যাটিস্টিক্স বানানটা আমার কাছে আছে, স্পেলিংটা এটা। তাহলে এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা এই 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 যে শব্দটা আছে, এর অক্ষরগুলোকে নিয়ে আমি এখন বিন্যাস তৈরি করব, যে এটা কত রকম ভাবে সাজানো যাবে। তাহলে এতগুলোর মধ্যে এতগুলো হচ্ছে না, তার মানে না কম্বিনেশন না পারমুটেশন, কিছুই হচ্ছে না। তাহলে এটা কি করব? এটা তাহলে পড়ে আছে ফ্যাক্টোরিয়াল দিয়ে হবে সামটা, তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে করব। এবার দেখো এখানে কটা কি আছে দেখো, প্রথমে এস কে বলি, এস কটা আছে বাবা? একটা, দুটো, তাহলে দুটো এস আছে। টি কটা আছে? একটা, দুটো, তিনটে। আচ্ছা এস, এস তিনটে আছে কারণ এখানে 3 আছে, এস 3।
টিও আছে 3, 1 2 3। আচ্ছা, এবার আই নাও, আই কটা আছে? আই ডেফিনেটলি দুটো আছে, এখানে একটা আই, এখানে একটা আই। এ কটা আছে? এ ডেফিনেটলি একটাই আছে। তাহলে এখন দেখো কটা ওয়ার্ড হচ্ছে, মানে কটা হচ্ছে তোমার শব্দ হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানেও ওয়ার্ড, এখানেও শব্দ কটা হচ্ছে, 3 3 6 7 8 9টা হচ্ছে। তাহলে দেখো কিছু মিস হয়েছে মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, সিটাকে নেইনি, তাহলে সি একটা, তাহলে টোটাল 10টা। তাহলে তুমি বলবে যে স্যার এটা 10 ফ্যাক্টোরিয়াল হবে কেন? কারণ আপনি এক্ষুনি বললেন বেঙ্গলিতে 7টা ছিল তাই 7 ফ্যাক্টোরিয়াল হয়েছে। তাহলে এখানে স্ট্যাটিস্টিক্সে 10টা আছে তাহলে 10 ফ্যাক্টোরিয়াল হবে। কিন্তু আমি বলছি না বাবা, ওটা হবে না। কারণ কি? কারণ বেঙ্গলিতে কোনো ওয়ার্ড রিপিটেড ছিল না। তুমি ভালো করে দেখো, বেঙ্গলিতে কোনো ওয়ার্ড দেখো রিপিটেড নেই, কোনো ওয়ার্ড রিপিটেড নেই। বি একটাই আছে, ই একটাই আছে, এন একটাই আছে, জি একটাই আছে, এও একটাই আছে, এলও একটাই আছে, এল আইও একটাই আছে। তাহলে কোনো ওয়ার্ড রিপিটেড কিন্তু এখানে হচ্ছে না। কিন্তু বাবা এখানে রিপিটেড হচ্ছে। এবার ঘটনা হলো রিপিটেড হলে কি হবে? রিপিটেড হলে কোনো দুটো এস পাশাপাশি চলে এলো, তাহলে আমি এই দুটো এস পাশাপাশি এলো, এবার এই এসটাকে আমি আগে লিখছি, এই এসটাকে পরে লিখছি, তাহলে ব্যাপারটা তো সেম, ব্যাপারটা সেম। তাহলে দুবার করে কাউন্ট হবে, তাহলে তোমার এখানে দুবার করে কাউন্টের কোনো কোশ্চেন আসছে না, কিন্তু এই জায়গাটায় দুবার কাউন্ট হবে। আবার দুটো টি পাশাপাশি থাকলো, তিনটে টি পাশাপাশি থাকলো, এখন এই টি সামনে গেল, এই টি সামনে এলো, মাঝখানের টি সেম থাকলো, তাহলে এগুলো আমি বারবার করে রিপিটেড করছি, তাহলে এগুলো তো নিতে পারবো না। তাহলে তখন গিয়ে আমরা করব কি, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিটেড কারা কারা আছে? এস তিনটে আছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, টি তিনটে আছে 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে আই দুটো আছে 2 ফ্যাক্টোরিয়াল, আই দুটো আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হলো, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে সেম ভাবে আর দেখো এ ওয়ানটা আছে, এটা আছে লিখছি না, তাহলে আমার অ্যান্সার কত হলো বাবা? 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু, আচ্ছা নাইনটার এইটটা লিখিনি, তাহলে 9 ইন্টু 8 করে নাও, 8 ইন্টু 5 ইন্টু, এবার দেন তারপরে কত থাকছে, 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়ালে স্টপ করব কারণ এখানে একটা 3 আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল রাখলাম। আর এই 3টাকে ভাঙবো, 3 ইন্টু 2 ইন্টু 1, আর একটা 2 ফ্যাক্টোরিয়াল আছে মানে 2 ইন্টু 1 মানে 2। তাহলে দ্যাট ইজ, তুমি বলতে পারবে 3 3 ক্যান্সেল আউট, 4 4 ক্যান্সেল আউট, 3 3 2 যা 6। এবার যেগুলো পড়ে আছে সেগুলো মাল্টিপ্লাই করে তোমার অ্যান্সার রেডি, তুমি বার করে নিতে পারো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ব্যাপার। আবার আরো একটা আমি তোমার ওয়ার্ড, আরো একটা ওয়ার্ড তোমাকে নিয়ে বলি। ধরো ধরো তোমাকে বললাম ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার মানে কি? ই এন, ইঞ্জিনিয়ার বানান কিন্তু ভুলভাল বলবে না, জয়েন দেবে তোমরা। ই এন জি আই এন ডবল ই হয়, আর আই এন জি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ধরো এটা। এবার এখানে দেখো ভালো করে বোঝো, তাহলে টোটাল নাম্বার কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল আছে 11, যার মধ্যে ই কটা আছে? একটা, দুটো, তিনটে, তাহলে ই আছে তোমার কাছে তিনটে। এন কটা আছে? এন ডেফিনেটলি তুমি বলবে স্যার এন হচ্ছে একটা, দুটো আছে, তাহলে এখানে একটা এন, এখানে একটা এন, অ্যান্ড এখানে একটা এন, তাহলে তিনটে এন। জি কটা আছে বাবা? জি এখানে একটা জি, এখানে একটা জি, তাহলে জি দুটো আছে। আই কটা আছে? আই এখানে একটা, এখানে একটা, তাহলে আই তোমার কাছে দুটো আছে, তাহলে আই দুটো রইলো। আর একটা আছে, তাহলে আর লিখে দাও। তাহলে টোটাল নাম্বার কটা হচ্ছে? 3 3 6 7 8 9 10 11, তাহলে টোটাল 11টা। তাহলে এর যদি আমি বিন্যাস বলি বা কত রকম ভাবে সাজানো যাবে তার অ্যান্সার যদি বলি, এতগুলোর মধ্যে এতগুলো হচ্ছে না মানে পারমুটেশনও না কম্বিনেশনও না, তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে তাহলে 11 ফ্যাক্টোরিয়াল। আর রিপিটেড হচ্ছে তোমার ই 3 বার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। 3 3 বার, এন 3 বার, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। জি 2 বার, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আই 2 বার, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার আটটাকে কেন দিচ্ছেন না?
এখানে তো 1 ফ্যাক্টোরিয়ালও আপনি বসাতে পারেন, কিন্তু আমি বলবো বাবা তুমি এটা বসাতেই পারো, কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল মানেই তো 1, তাহলে এটা নেওয়া আর না নেওয়া সেম। এটা কিন্তু বেঙ্গলির ক্ষেত্রেও সেম হতো। বেঙ্গলির ক্ষেত্রে যদি কেউ বলে স্যার 7 ফ্যাক্টোরিয়াল হবে আর নিচে হবে 1 × 1, সব একটা করে আছে, ×1 অ্যান্ড ×1, এটা যদি কেউ করে তাও হবে, কিন্তু বাবা 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 মানে ওয়ানই আর কিছুই নয়। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যা না লেখা তা সেম ব্যাপার, তাই লিখছি না। এবার এটাকে ক্যালকুলেট করলে যেটা অ্যান্সার পাবো সেটাই আমার কারেক্ট অ্যান্সার, কোনো ডাউট নেই তাতে। ক্লিয়ার? তাহলে পারমুটেশন, কম্বিনেশন এবং তার সাথে ফ্যাক্টোরিয়াল এর আন্ডারে এবার তুমি যখনই সাম করতে যাবে, সাথে আমি ওয়াটের ক্লু বলে দিয়েছি, ওয়াটের ক্লুগুলোকেও যদি তুমি নাও তাহলেও আমার সাম হয়ে যাবে। যত ওয়ার্ড আছে তার ক্লুগুলো আমি পাশে লিখে দিয়েছি, সেই ওয়ার্ডগুলো ফলো করবে। এবার যদি কেউ বেঙ্গলি ভার্সানের বইটা দেখে করতে যাও তাহলে ওই ওয়ার্ডগুলো পাবে না, এবং ওই ওয়ার্ডগুলোর বেঙ্গলি ওয়ার্ড কি তা আমার জানা নেই। সুতরাং যদি বেঙ্গলি ভার্সানের বই থেকে করো তাহলে ওয়ার্ড না নিয়ে এমনি যেভাবে বুঝিয়েছি সেইভাবেই করবে, আর ইংলিশ ভার্সানে তো কোনো অসুবিধাই নেই। আর সেক্ষেত্রে আমি দায়ী নই, তুমি কোন ভার্সানের বই থেকে করবে করে নিও, বাট এইভাবেই হচ্ছে মেন ওয়ে। তাহলে আজকের আমরা মোটামুটি পড়ে নিলাম যে